আচ্ছা, আমরা আজকে ক্লাসে যেটা পড়বো সেটা হচ্ছে ইনসুলেটর এবং হচ্ছে স্ট্রিং এফিসিয়েন্সি। আমরা আজকে এই দুটো টপিক শেষ করার চেষ্টা করব। দেন হচ্ছে নেক্সট ক্লাসে আমরা স্যাগ পড়বো। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে স্যাগ, দেন হচ্ছে আমরা যদি ডিস্ট্রিবিউশনটা পড়ি তাহলে আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে সিলেবাস। তো প্রথমে হচ্ছে যে আমরা এখন পড়বো হচ্ছে যে ইনসুলেটর, এখন হচ্ছে স্ট্রিং এফিসিয়েন্সি নিয়ে। তো আমরা গত ক্লাসে যেমন দেখছিলাম যে আমরা হচ্ছে আন্ডারগ্রাউন্ড কেবল কিভাবে ম্যান করা হয়, তো সেইভাবে যদি আমরা বলি, তো এখানে সেই আন্ডারগ্রাউন্ড সিস্টেমের কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। তো এখানে দুইটা ডিসঅ্যাডভান্টেজ, মেইনলি দুইটা ডিসঅ্যাডভান্টেজের কথা বলা আছে। একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমাদের আন্ডারগ্রাউন্ড সিস্টেমটা ইনস্টল করতে অনেক বেশি খরচ হয়, যার ইনস্টলেশন কস্ট অনেক বেশি। এবং আরেকটা হচ্ছে যে আন্ডারগ্রাউন্ড সিস্টেমের জন্য যে কেবলটা ইউজ করা হয়, সেই কেবলটা আমাদেরকে যে ইনসুলেশনটা ডিজাইন করতে হয় বা ম্যানুফ্যাকচারিং করার সময় যে ইনসুলেশনটা ডিজাইন করতে হয়, সেই ইনসুলেশনটা প্রপার থিকনেসে দেওয়া অনেকটা ডিফিকাল্ট বা কষ্টসাধ্যের ব্যাপার। এবং এটা একটা খুব হার্ড প্রসেস, যে কারণে এটা বলতেছে যে ডিফিকাল্ট টু প্রোভাইড প্রপার ইনসুলেশন। তো এই দুইটা ডিফিকাল্টিজ আছে আন্ডারগ্রাউন্ড সিস্টেমে বা ডিসঅ্যাডভান্টেজ আছে। তো ওভারহেড লাইন কোনগুলো? ওভারহেড লাইন হচ্ছে যে আমাদের মাথা যেমন যেসব মানে সেসব লাইন যেগুলো আমাদের মাথার উপরে থাকে বা বাতাসে ভেসে থাকে, যেসব লাইনগুলা, কারণ আমাদের রাস্তায় বেরোলে দেখি যে একটু রাস্তায় বেরোলে দেখতে পারবেন যে আপনার পোলের সাথে লাইনগুলা লাগানো আছে, তো সেগুলো হচ্ছে আমাদের ওভারহেড লাইনস। আর আন্ডারগ্রাউন্ড সিস্টেম হচ্ছে যে যেসব তারগুলো বা লাইনগুলো আমাদের মাটির নিচ দিয়ে যায়, সেগুলোকে আমরা বলছি আন্ডারগ্রাউন্ড লাইন বা আন্ডারগ্রাউন্ড সিস্টেম। তো আমরা যদি ওই ওভারহেড লাইন যদি বলি বা ওভারহেড সিস্টেম, সেই ওভারহেড সিস্টেমের 5টা মেইন কম্পোনেন্টস আছে। আমাদের যে ওভারহেড যে সিস্টেমটা আছে, সেই ওভারহেড সিস্টেমটা আমাদের মেইনলি 5টা কম্পোনেন্ট নিয়ে গঠিত। একটা হচ্ছে কন্ডাক্টর, আরেকটা হচ্ছে সাপোর্টস, দেন হচ্ছে ইনসুলেটর, দেন হচ্ছে ক্রস আর্মস, এবং লাস্ট হচ্ছে মিসসেলেনিয়াস আইটেমস। কন্ডাক্টর হচ্ছে কি? আমরা যে তারগুলা দেখি সেগুলো হচ্ছে কন্ডাক্টর। এবং এই কন্ডাক্টরের কাজ কি? আমাদের হচ্ছে যে পাওয়ারটাকে ক্যারি করা বা এবং ক্যারি করা মানে হচ্ছে কি, যে আপনার সেন্ডিং এন্ড থেকে রিসিভিং এন্ডে পাওয়ারটা ক্যারি করা, সেটা হচ্ছে কন্ডাক্টরের কাজ। এখানে সেটাই বলা হয়েছে যে কন্ডাক্টরস which carry electric power from the sending end station to the receiving end station, মানে সেন্ডিং এন্ড স্টেশন থেকে রিসিভিং এন্ডে আপনার হচ্ছে পাওয়ারটা ক্যারি করার কাজ করে থাকে কন্ডাক্টর। দেন হচ্ছে সাপোর্টস গুলা কোনটা? সাপোর্টস হচ্ছে একটা হচ্ছে পোল। সাপোর্টস বলতে আমরা মূলত পোল এবং টাওয়ার গুলোকে বুঝে থাকি। আপনি যদি রাস্তায় বের হয়ে দেখবেন যে আপনার যে ডিস্ট্রিবিউশন যে লাইন গুলো আছে সেগুলোর সাথে আপনার খাম্বা, আমরা সহজ কথা যদি বলি খাম্বা, যেগুলোকে আমরা বলি পোল, সে তো এটা খাম্বা, এই খাম্বাটা হচ্ছে আমাদের সাপোর্টস। আর যদি আপনি হাইওয়েতে দেখবেন বিশাল বিশাল টাওয়ার আছে, ওই সব টাওয়ারে আপনার যে ট্রান্সমিশন লাইন গুলা লাগানো আছে, তো সেগুলো হচ্ছে আমাদের টাওয়ার্স। আমরা যদি একটু পিকচার গুলা দেখি, এখানে নিচে গেলে আপনার একটু দেখতে পারবেন, যেমন এগুলো হচ্ছে কিন্তু আমাদের যে ডিস্ট্রিক্ট, এগুলো হচ্ছে আমাদের পোল, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের পোল। তারপর হচ্ছে এইগুলো আমাদের হচ্ছে পোল। তো এরকম যেমন রাস্তার ওইখানে গেলে দেখবেন যে অনেক বিশাল বিশাল টাওয়ার আছে, এগুলো হচ্ছে আমাদের টাওয়ার। যে হাইওয়েতে দেখবেন এগুলোতে টাওয়ার আছে, যেগুলোতে ট্রান্সমিশন লাইন গুলো লাগানো হয়, তো এইগুলো হচ্ছে আমাদের টাওয়ার। তো আমরা সাপোর্টস বলতে দুইটাকেই বুঝি, পোল অথবা টাওয়ার, দুইটাকে আমরা সাপোর্ট বলি। তো এগুলা কাজ কি? এদের কাজ হচ্ছে যে আপনার লাইন গুলাকে গ্রাউন্ড লেভেল থেকে একটা নির্দিষ্ট দূরত্বে বা একটা নির্দিষ্ট উচ্চতায় রাখা। সাপোজ ধরেন এখানে আমি একটা টাওয়ার রাখছি বা পোল, যেটাই ধরেন না কেন, এই টাওয়ার বা পোল সেটা তো আমার গ্রাউন্ড লেভেলে থাকে। এখন এখান থেকে কি করা হয়, যে তারগুলা টেনে নেওয়া হয়, এগুলো লাইন থাকে। এবং এই লাইনগুলো টানার সময় একটা ক্যালকুলেশন করে নেওয়া হয় যে এটা গ্রাউন্ড থেকে কত উচ্চতায় থাকবে। আপনার যে লাইনগুলো থাকে সেই লাইনগুলোতে আমার হচ্ছে কি যে সিস্টেম ভোল্টেজ কিন্তু অনেক বেশি, কেভি রেঞ্জের হয়। তো সাপোজ ধরেন ওই কেভি রেঞ্জের জন্য আমাকে একটা নির্দিষ্ট রেঞ্জ থাকে, যে আমাকে
এই তারটাকে এই সিস্টেম ভোল্টেজের জন্য ন্যূনতম গ্রাউন্ড থেকে কত উচ্চতায় রাখতে হবে। তো যদি ধরেন আপনার 100 মিটার উচ্চতায় রাখতে হবে, তা আপনি যদি কি হয়, যদি 100 মিটার এই তারটাকে 100 মিটার উচ্চতায় না রেখে ধরেন তার চেয়ে কম উচ্চতায় রাখলেন বা 50 মিটার উচ্চতায় রাখলেন, তাহলে কিন্তু প্রবলেম হবে। কি ধরনের প্রবলেম হবে, যে ধরেন এই যে তার যেটা আছে, এই তারের মধ্যে দিয়ে কিন্তু আমার এই তার হচ্ছে সিস্টেম ভোল্টেজটা অনেক বেশি, প্রচুর পরিমাণে হাই কারেন্ট প্রবাহিত হয়। এখন হচ্ছে কি, তো এই যে হাই ভোল্টেজ থাকার কারণে এই কন্ডাক্টরের আশেপাশের বায়ুগুলো কিন্তু আমার আয়োনাইজড হয়। তাহলে দেখেন কি হচ্ছে, যে উচ্চতায় মানে 100 মিটার উচ্চতা আমার দরকার ছিল, তো এই 100 মিটার উচ্চতায় থাকলে এর মধ্যে যে এয়ার গ্যাপটা থাকতো 50 মিটার উচ্চতায় যদি রাখেন, তাহলে তার চেয়ে কম এয়ার গ্যাপ থাকবে। মানে তাহলে ওইখানে আমার কম এয়ার গ্যাপ থাকবে। তাহলে কি হবে, ওই কম এয়ার গ্যাপ হচ্ছে কি, তার মানে হচ্ছে খুব সহজেই আমি হচ্ছে কি ওই যে এয়ারটা আছে ওইটা আপনার খুব সহজে আয়োনাইজড হয়ে যাবে। মানে ওই পরিমাণ ভোল্টেজটাকে, ওই পরিমাণ যে ভোল্টেজটা আছে সে ভোল্টেজ খুব সহজেই ওই অল্প পরিমাণ যে এয়ার গ্যাপটা আছে সেটাকে আয়োনাইজ করে ফেলবে। তো ওইটাকে তো মাঝখানের বাতাসগুলো যদি আয়োনাইজড হয়ে যায়, তাহলে আপনার কি হবে, এদিকে একটা পাথ তৈরি হবে, মানে একটা শর্ট সার্কিটের মতো কাজ করবে। যেটা হবে যে এখানে আপনার কারেন্ট ফ্লো করা শুরু করবে। তার মানে হচ্ছে কি, যদি এখানে তাহলে এটা ফল্টের তৈরি হয়ে যাবে, ফল্টের সৃষ্টি হবে। এবং আপনার কি হবে, এই যে এটা হচ্ছে কারেন্ট প্রবাহিত হবে, লস বেড়ে যাবে, এবং আলটিমেটলি এমন হয়ে যাবে একসময় যে আপনার হচ্ছে কি হবে, এই পুরো সিস্টেমটা ড্যামেজড হয়ে যাবে। কারণ আপনার হচ্ছে কি, এই টাওয়ারটা শুদ্ধ, যে আপনার এখান এটা যদি খুব খারাপ অবস্থা হলে আপনার হচ্ছে কর্নাটারের সাথে সাথে টাওয়ারটাও আপনার শর্ট সার্কিট হয়ে যাবে এবং আপনার হচ্ছে পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে আমাদের হচ্ছে এই কারণে আমাদের হচ্ছে কি, এই যে কন্ডাক্টর যেগুলো আছে সেই কন্ডাক্টর গুলো যে সিস্টেম ভোল্টেজে থাকবে, সেই সিস্টেম ভোল্টেজের জন্য আমাদের হচ্ছে একটা নির্দিষ্ট উচ্চতায় কন্ডাক্টর গুলোকে রাখা হয়। তো এটার কাজটা করে থাকে আমাদের সাপোর্ট। এই কারণে সাপোর্টটা, এটা হচ্ছে আমাদের সাপোর্টের কাজ। তারপর হচ্ছে ইনসুলেটর। ইনসুলেটর কোনগুলো দেখেন, যে আপনি যদি পোল বা টাওয়ার গুলো দেখেন, এই যে এটা হচ্ছে আমাদের পোল। তো এই পোলগুলা, যেটা হচ্ছে আমাদের পোল, এই পোলের উপরে দেখবেন যে এখানে কিছু এক্সটেন্ডেড আর্ম আছে। এই যে এটা, এখানে একটা, তারপরে যে এখানে একটা, তিনটা। এই আর্ম গুলাকে আমরা বলতেছি ক্রস আর্মস। এবং এই যে এই আর্মের উপরে যে দেখেন ছোট ছোট চাকতির মতো কিছু জিনিস আছে, যেখানে দেখেন এই চাকতির মতো জিনিসগুলোকে আমরা বলতেছি যে ইনসুলেটর। এবং এই যে এই যে এক্সটেন্ডেড যে বাহু, এই বাহুটাকে আমরা বলতেছি ক্রস আর্ম। তাহলে দেখেন, তো ইনসুলেটরের কাজগুলো কি, ইনসুলেটরের কাজ হচ্ছে যে তার এখানে কিন্তু এই যে ইনসুলেটর, এই ইনসুলেটরের মধ্যে এমন ব্যবস্থা করা থাকে, এবং ইনসুলেটর থেকে আপনার হচ্ছে কি, আপনার তারগুলো কিন্তু টানা হয়। ইনসুলেটরের কাজটা কি, ইনসুলেটরের কাজ হচ্ছে আপনার যে তারটা আছে সেই তারটার সাথে যাতে আপনার ক্রস আর্ম শর্ট না হয়ে যায়। মানে এই তারটার সাথে আপনার যদি ক্রস আর্ম শর্ট হয়ে যায়, তাহলে হচ্ছে কি আপনার এই টাওয়ারটাও শর্ট হয়ে যাবে। তো এই কারণে এর মূলত তার ইনসুলেটরের কাজ কি, ইনসুলেটরের কাজ হচ্ছে কন্ডাক্টরের সাথে যাতে আপনার এই টাওয়ারটা শর্ট না হয়ে যায়, মানে এটা সেপারেট রাখা, মানে ইনসুলেশন প্রোভাইড করে রাখার জন্যই আমরা হচ্ছে এখানে ইনসুলেটরটা ইউজ করে থাকি। এই কারণে কি বলছে দেখেন, যে ইনসুলেটর হুইচ আর অ্যাটাচ টু সাপোর্টস, এবং এটা হচ্ছে সাপোর্টের সাথে থাকে, অবশ্যই ক্রস আর্মের সাথে লাগানো থাকে, এবং ইনসুলেট করে দ্য কন্ডাক্টরস ফ্রম দ্য গ্রাউন্ড, মানে আপনার কন্ডাক্টর সাথে গ্রাউন্ডে শর্ট সার্কিট না করে, মানে এটা সেপারেশন রাখে, এটাকে বলা হয়েছে ইনসুলেট। তারপর হচ্ছে কি দেখেন ক্রস আর্ম। ক্রস আর্ম তো আমরা জানি, ক্রস আর্মের কাজটা কি, আমরা যদি একটু খেয়াল করে যে এটা হচ্ছে ক্রস আর্ম। এই ক্রস আর্মের কাজ হচ্ছে কি, যে এটার উপরে আমরা যে ইনসুলেটর গুলো লাগানো থাকে, তার মানে ক্রস আর্মের কাজ হচ্ছে ইনসুলেটরকে সাপোর্ট দেওয়া। তাহলে আমরা যদি দেখি এখানে ক্রস আর্ম কি বলছে, which provides support to the insulator, তাহলে ইনসুলেটরের সাপোর্ট দেওয়ার কাজ হচ্ছে ক্রস আর্মের। তারপর বিভিন্ন ধরনের মিসসেলেনিয়াস আইটেমস আছে, এগুলো কি নরমালি আমরা যে প্রোটেকশনের কাজে, লাইনগুলো প্রোটেকশনের কাজে যেসব ডিভাইস গুলা ইউজ করি সেগুলোকে আমরা হচ্ছে মূলত মিসসেলেনিয়াস আইটেমস বলে থাকি। যেমন লাইটনিং অ্যারেস্টার, এটা হচ্ছে কি, যে আকাশ থেকে যে আকাশে যে বজ্রপাত, এই বজ্রপাতটা যাতে আপনার লাইনের উপর পড়ে আমার সিস্টেমটাকে ড্যামেজ করতে না পারে, এই কারণে হচ্ছে আমরা লাইটনিং অ্যারেস্টার ইউজ করে থাকি। এছাড়াও আরো বিভিন্ন ধরনের বিভিন্ন পারপাসে আমাদের প্রোটেক্টিং ডিভাইসেস থাকে, যেমন ফেস প্লেটস থাকে, তারপর ডেঞ্জার প্লেটস থাকে, তারপর হচ্ছে অ্যান্টি ক্লাইম্বিং ওয়্যার, এগুলো বিভিন্ন ধরনের প্রোটেক্টিং ডিভাইস, এগুলোকে আমরা বলতেছি মিসেলেনিয়াস আইটেমস।
তাহলে আমরা যদি বলি মেইন কম্পোনেন্টস অফ ওভারহেড লাইন্স, তাহলে 5টা: কন্ডাক্টর, সাপোর্টস, ইনসুলেটর, ক্রস আর্ম এবং হচ্ছে মিসেলেনিয়াস আইটেমস। তারপর হচ্ছে দেখেন 5টা কম্পোনেন্টের মধ্যে আছে একটা কন্ডাক্টর। এখানে আমরা বলতেছি কন্ডাক্টর, এবং কন্ডাক্টর কিন্তু আমাদের হচ্ছে ওয়ান অফ দ্য মেইন কম্পোনেন্টস অফ ওভারহেড লাইন্স। তাহলে কন্ডাক্টর যে আমরা ইউজ করতেছি, তাহলে এই কন্ডাক্টর ইউজ বা চুজ করার জন্য আমাদের কিছু প্রপার্টিজ থাকা লাগে। কন্ডাক্টর মানে আদর্শ কন্ডাক্টর হওয়ার জন্য আমার কিছু প্রপার্টিজ থাকা লাগে। তো এই প্রপার্টিজ যেগুলো, সেগুলো এখানে 4টা পয়েন্টে বলে দেওয়া হয়েছে। প্রথম পয়েন্টটা খেয়াল করেন, যেহেতু কন্ডাক্টরের মধ্যে দিয়ে কি হবে, কি বলছিল যে পাওয়ারটা ক্যারি হবে, তার মানে কন্ডাক্টরটা আমার হাই কন্ডাক্টিভিটি থাকা লাগবে। তার মানে কন্ডাক্টরের আমার অবশ্যই হাই ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি থাকা লাগবে। এটা 2 নম্বর হচ্ছে আমার কস্ট কম হওয়া লাগবে। যার কস্ট কম হলে কি হবে, যে অবশ্যই এটা নর্মাল সেন্স, যেটা কস্ট কম হওয়া লাগবে, যাতে করে আমরা লঙ্গার ডিস্টেন্স যখন ব্যবহার করব তখন যাতে এটা সুইটেবল হয় বা ইকোনমিক্যাল হয়। তারপর হচ্ছে 3 নাম্বার, যে কন্ডাক্টর বা তার থাকবে, সেটার উপরে অনেক ধরনের মেকানিক্যাল স্ট্রেস করবে, টানা হিচড়া করা লাগবে। ওই সব স্ট্রেস গুলা যাতে সে সহ্য করতে পারে, এটা খেয়াল রাখতে হবে। এবং এর জন্য আমার হাই টেনসাইল স্ট্রেংথটা থাকা লাগবে, মানে সহজে যাতে এটা ছিঁড়ে না যায় বা সহজে বাঁকানো যায়। প্রসার আমরা যদি বাংলায় বলি তাহলে এটাকে বলে প্রসারণ সাধ্য বা প্রসারণশীল, যাতে সহজে প্রসারিত হইতে পারে। এই কারণে আমার হাই টেনসাইল স্ট্রেংথটা থাকা লাগবে। এটা যদি হয় তাহলে আমার ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক কম হয়। আরেকটা হচ্ছে যে কন্ডাক্টরটা হালকা হওয়া থাকবে, হালকা হওয়া লাগবে, ভারী হওয়া যাবে না। ভারী হলে অনেক সমস্যা আছে, বহনের সমস্যা আছে। তারপর আপনার ধরেন এই কন্ডাক্টরটা কি থাকবে, আপনার টাওয়ারের সাথে লাগানো থাকবে কন্ডাক্টরটা। আপনার যদি কন্ডাক্টর ভারী হয় তাহলে এই হচ্ছে আপনার টাওয়ারের উপরে অনেক বেশি চাপ দিবে, ফলে আমার কন্ডাক্টরটাকেও মানে যার ফলে কি হবে, আপনার টাওয়ারের উপর যদি বেশি স্ট্রেস দেয় তাহলে আলটিমেটলি আমার টাওয়ারটাকে আরো বেশি মজবুত হওয়া লাগবে, যেটা কন্ডাক্টরের স্ট্রেসের জন্য আরো মজবুত লাগতেছে, এক্সট্রা একটা টার্ম থাকবে। তাহলে এই কারণে হচ্ছে কি আমার কন্ডাক্টরটা হালকা হওয়া লাগবে। তার মানে হচ্ছে কি, কন্ডাক্টর হালকা হইতে গেলে আমাকে পার ইউনিট ভলিউমে স্পেসিফিক গ্র্যাভিটিটা লো হইতে হবে। এই কারণে বলা হয়েছে লো স্পেসিফিক গ্র্যাভিটি সো দ্যাট ওয়েট পার ইউনিট ভলিউম ইজ স্মল। তার মানে কন্ডাক্টরকে যদি হালকা হইতে হয় তাহলে পার ইউনিট ভলিউমে আমার স্পেসিফিক গ্র্যাভিটি লো হইতে হবে। তাহলে এই 4টা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। এগুলো হচ্ছে আমাদের কন্ডাক্টর ম্যাটেরিয়ালস এর প্রপার্টিজ। এমন একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আমরা হচ্ছে আগে মেইনলি কন্ডাক্টর হিসেবে কপার ইউজ করা হইতো, বাট কপারের সাথে সাথে বর্তমানে আমাদের অ্যালুমিনিয়ামও ইউজ করা হয়। কারণ অনেক কিছু কারণ আছে। তার একটা কম্পারিজন বা এখানে 4টা পয়েন্ট, এখানে 5টা, এখানে দেখেন 4টা পয়েন্টের কথা বলা হয়েছে। এই 4টা পয়েন্টের কথা আমি আপনাকে বলতেছি, এটা কম্পারিজন দিচ্ছি আপনাকে। তো মূলত দেখেন, সাথে সাথে আমি বলতেছি যে অ্যালুমিনিয়ামটাও কেন ইউজ করা হচ্ছে বর্তমানে। আপনি আগেই দেখলাম যে আমাদের কন্ডাক্টর হওয়ার জন্য যেটা থাকতে লাগবে সেটা হচ্ছে হাই ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, ঠিক আছে। এখন অ্যালুমিনিয়াম এবং কপারের মধ্যে আমার কপারের কিন্তু কন্ডাক্টিভিটি অনেক বেশি। এখানে বলা আছে দেখেন, দ্য কন্ডাক্টিভিটি অফ অ্যালুমিনিয়াম ইজ 60% অফ দ্যাট কপার। তার মানে আমার অ্যালুমিনিয়ামের যে আমার যদি কপারের কন্ডাক্টিভিটি 100 হয়, তাহলে অ্যালুমিনিয়ামের কন্ডাক্টিভিটি হবে 60। এই কারণে বলা হয়েছে যে কপারের যে কন্ডাক্টিভিটি তার 60% হচ্ছে আমাদের অ্যালুমিনিয়ামের। তারপর হচ্ছে কি, আমার কপার কিন্তু ভারী। আমি একটা তুলনা বলতেছি যে কপারটা কিন্তু আমার ভারী অ্যালুমিনিয়ামের তুলনায়। তাহলে কি হচ্ছে দেখেন, তাহলে স্পেসিফিক যে গ্র্যাভিটি, যেহেতু আমার কপারটা ভারী, এ কারণে আমার কপারের স্পেসিফিক গ্র্যাভিটি কিন্তু বেশি হবে অ্যালুমিনিয়ামের তুলনায়। এখানে যদি আমরা খেয়াল করে দেখি, দেখেন কপারের স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 8.9 গ্রাম পার সিসি, যেখানে আমার অ্যালুমিনিয়ামের স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 2.71 গ্রাম পার সিসি। তার মানে অবশ্যই যেহেতু আমার স্পেসিফিক গ্র্যাভিটি বেশি কোনটাতে, কপারে, তার মানে আমার কপার ভারী। এখানে সে কথাই বলা হয়েছে যে এখানে একটা হালকা হওয়ার কারণে একটা সুবিধার কথা বলা হয়েছে, যে দেখেন অ্যালুমিনিয়াম কন্ডাক্টর বিং লাইট ইজ এবল টু গ্রেটার ইজ লায়াবল টু গ্রেটার সুইংস এন্ড হেন্স লার্জার ক্রসাম আর রিকোয়ার্ড। এখানে একটা কথা আছে যে আপনার যেহেতু আমার এটা খুব হালকা অ্যালুমিনিয়াম কন্ডাক্টরটা, এই কারণে এটা খুব সহজে সুইং করতে পারে। এবং এই জন্য আমাদের এই যখন অ্যালুমিনিয়াম কপারটি ইউজ করব, তখন হচ্ছে কি ওই টাওয়ারের যে ক্রস আর্মটা সেটা আমার একটু বেশি লাগবে কপারের তুলনায়। আরেকটা হচ্ছে কি যে টেনসাইল স্ট্রেংথ, যেটা আমি বললাম, তো ওই টেনসাইল স্ট্রেংথ প্রসারণ সাধ্য যেটা,
এটা কিন্তু আমার অ্যালুমিনিয়ামের বেশি। হায়ার কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন অফ অ্যালুমিনিয়াম। তাহলে দেখেন এটা কিন্তু কপারের চেয়ে আমার অ্যালুমিনিয়ামের যে তারটা সেটা কিন্তু খুব সহজে প্রসারিত হইতে পারে। এবং সহজে প্রসারিত হলে এখানে একটা কারণ আছে যে আপনার স্যাগটা বেশি হবে, বাট স্যাগ বেশি হইলেও আপনার এটা যেটা প্রসারণশীলতার কারণে আপনার হচ্ছে মেকানিক্যাল স্ট্রেসটা সে বেশি নিতে পারে। তো এখন দেখেন যে আমরা এখন অ্যালুমিনিয়ামের কপারের সাথে সাথে অ্যালুমিনিয়ামটাও কেন ইউজ করা হচ্ছে। আমি দেখলাম যে অ্যালুমিনিয়ামের চেয়ে কপারের কিন্তু কন্ডাক্টিভিটি বেশি, তো তা সত্ত্বেও আপনার অ্যালুমিনিয়ামটা সাথে সাথে ইউজ করা হচ্ছে। এর কারণ হচ্ছে যে অ্যালুমিনিয়ামটা আপনার হালকা কপারের তুলনায় বহনে, তার মানে সেখানে বহনে একটা সুবিধার একটা ব্যাপার স্যাপার আছে। তারপর হচ্ছে এখানে একটা কথা আছে যে তাহলে আপনার বহনে সুবিধা, তারপর আপনার এইসব জায়গাতে আপনার হচ্ছে যে এটা আমরা হচ্ছে করোনার ইফেক্ট, যেটা আপনার হচ্ছে অ্যালুমিনিয়াম যে তার, অ্যালুমিনিয়াম তারে কিন্তু করোনার ইফেক্টটা কম হয়। এবং মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম কিন্তু কস্টটা অনেক কম কপারের তুলনায়। ঠিক আছে, এই কারণে হচ্ছে গিয়ে আমরা অ্যালুমিনিয়ামটা ইউজ করি। আরেকটা মোস্ট ইন্টারেস্টিং ব্যাপার হলো যে দেখেন, ধরেন আপনার কাছে দুইটা তার আছে, একটা তার হচ্ছে আপনার অ্যালুমিনিয়ামের তৈরি, আর একটা তার হচ্ছে আপনার কপারের তৈরি। দুইটার আমার হচ্ছে কি যে ডায়ামিটার সেম, মানে ক্রস সেকশনাল এরিয়া যেটা আছে সেটা সেম, এবং আপনার হচ্ছে লেন্থ সেম। তাহলে এই দুইটা তার অ্যালুমিনিয়াম এবং কপার, এই দুইটার মধ্যে আপনার কিন্তু তাহলে কি হচ্ছে বলতেছে দেখেন যে একটা জিনিস খেয়াল করেন, আবার বলতেছি দুইটা তার আছে সেটা হচ্ছে কপার এবং অ্যালুমিনিয়াম। দুইটা তার আপনার ধরেন দুইটা তার যেটা আছে সেই দুইটা তারের আমার রেজিস্ট্যান্সটা সেম। এখন যদি দুইটা তারের রেজিস্ট্যান্সটা সেম হয় তাহলে দেখবেন আপনার অ্যালুমিনিয়ামের যে কন্ডাক্টর, সেই অ্যালুমিনিয়াম কন্ডাক্টরের যে ডায়ামিটারটা সেটা কিন্তু আমার বেশি হয় কপারের তুলনায়। এই কারণে হচ্ছে আপনার যে অ্যালুমিনিয়াম তারটা ইউজ করলে আপনার হচ্ছে যে করোনার যে ইফেক্টটা সেই ইফেক্টটা কমে যায়। যার ডায়ামিটার বেশি, যে যে ওয়্যারের ডায়ামিটার আমার বেশি, ওই ওয়্যারের জন্য আমার হচ্ছে করোনা ইফেক্টটা কম হয়। তো এটার কারণে অ্যালুমিনিয়াম যে কন্ডাক্টরটা আছে সেই অ্যালুমিনিয়াম কন্ডাক্টরে আপনার হচ্ছে করোনা ইফেক্টটা কম হয় কপারের তুলনায়। তাহলে এগুলো হচ্ছে আমরা একটা কম্পারিজন বলে ফেললাম অ্যালুমিনিয়াম এবং কপারের মধ্যে। তারপরে দেখেন আমরা বিভিন্ন আমাদের যে টাওয়ার যেটা আছে, আমরা জাস্ট এখান থেকে টাওয়ারের নামগুলো পড়বো যে কি কি ধরনের টাওয়ার আছে। এবং দেখবেন যে টাওয়ারের প্রপার্টিজও আছে, আমাদের যেমন কন্ডাক্টরের প্রপার্টিজ আছে ঠিক তেমনি টাওয়ার বলতে আমরা সাপোর্টস বুঝি, পোল অথবা টাওয়ার। আমরা একটু আগে দেখলাম সাপোর্ট বলতে আমরা পোল অথবা টাওয়ার বুঝি। তাহলে ওইসব টাওয়ার গুলা বা পোল গুলা সিলেকশনের জন্য আমাদের কিছু প্রপার্টিজ আছে, সেই প্রপার্টিজ গুলো আমাদের এখানে 5টা পয়েন্টে বলে দেওয়া আছে, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। প্রথম যেটা হচ্ছে কমন, কস্ট কম হওয়া লাগবে। 2 নাম্বার হচ্ছে আপনার মজবুত হইতে হবে, এ কারণে হচ্ছে কি যে আপনার মেকানিক্যাল স্ট্রেন যাতে বেশি সহ্য করতে পারে এটা খেয়াল রাখতে হবে, মানে হাই মেকানিক্যাল স্ট্রেন টু উইথস্ট্যান্ড, যাতে এটা মজবুত থাকে, মজবুত হয়, এই জন্য এটা বলা হয়েছে। তারপর 3 নাম্বার হচ্ছে কি আপনার যে লঙ্গার লাইফ হইতে হবে, এটা যাতে আপনার হচ্ছে বেশি দিন টিকে এরকম হইতে হবে। 4 নাম্বার হচ্ছে যে টাওয়ার বা পোল গুলাকে এমন ব্যবস্থা থাকতে হবে যাতে করে কোনো কারণে যদি মেইনটেনেন্সের দরকার পড়ে সেই মেইনটেনেন্সটা যাতে সহজে করা যায়, এটা হইতে হবে। এবং আরেকটা কথা যেটা আমি বললাম যে মেকানিক যে আমাদের যে টাওয়ার গুলা সেগুলো আপনার হালকা হইতে হবে, বাট হালকা হওয়া মানে এই না যে আপনি মজবুত, যেটা আমরা বললাম যে মজবুত হইতে হবে ওই মজবুতটাকে আমরা কম্প্রোমাইজ করব, আমরা মজবুতটা কম্প্রোমাইজ করব না। আপনার হালকা হইতে পারবে, বাট যদি আমার মজবুত হয় তাহলে কোনো সমস্যা নাই। এখানে সেই কথাটা বলেছে লাইট ইন ওয়েট উইথাউট দি লস অফ মেকানিক্যাল স্ট্রেংথ, যদি মেকানিক্যাল স্ট্রেংথটা ঠিক রেখে আমার হালকা হইতে পারবে টাওয়ার, এটা সমস্যা না। তাহলে এই 5টা পয়েন্ট হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে। এখন আমরা জাস্ট যে পোল বা যে টাওয়ার আছে সেগুলো আমাদের 4টা ভাগ আছে, জাস্ট নামগুলো দেখবো। একটা হচ্ছে উডেন পোল, উডেন পোল বলতে বলতে কি বুঝাচ্ছি সেটা হচ্ছে যে কাঠের তৈরি যে পোলগুলা সেগুলা। তারপরে হচ্ছে স্টিল পোল, মানে স্টিলের তৈরি। তারপর আরসিসি পোলস, এটা হচ্ছে আরসিসি মানে হচ্ছে রেইনফোর্সড কনক্রিট, মানে কনক্রিট দিয়ে তৈরি যে পোল সেটা। এবং লাস্টলি হচ্ছে টাওয়ার, যেটা স্টিল টাওয়ার। তাহলে এই 4টা
আমাদের খেয়াল রাখতে হবে নামগুলা। তো আমরা তাহলে কি দেখলাম যে আমাদের যে পোল বা টাওয়ার আছে সেগুলো 4 টাইপস, উডেন পোল, তারপর হচ্ছে স্টিল পোলস, আরসিসি পোলস, এবং হচ্ছে স্টিল টাওয়ার্স। তাহলে আমরা টাওয়ার গুলা দেখে ফেললাম। এখন আমরা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ইনসুলেটর। এই ইনসুলেটরটা আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা আমরা একটু বিস্তারিত পড়বো। আপনারা কি বুঝতে পারছেন এতটুকু পর্যন্ত যা পড়াইলাম? জি স্যার। আচ্ছা, তারপর দেখেন এটা ইনসুলেটর। তো ইনসুলেটর কাজ কি? আগে বলছি, ইনসুলেটরের কাজ হচ্ছে আপনার টাওয়ারটার সাথে আপনার হচ্ছে যে কন্ডাক্টর তাদের মধ্যে একটা ইনসুলেশন প্রোভাইড করা, যাতে করে আপনার টাওয়ারটা শর্ট না হয়ে যায় কন্ডাক্টরের কারণে। এবং এখানে আরেকটা কথা বলছে দেখেন, দ্য insulator provide necessary insulation between the conductors and supports and thus prevent any leakage current from conductors to earth. এই লিকেজ যে কারেন্টটা ফ্লো হয় এটা কিন্তু আমাদের লসের জন্য দায়ী। সাপোজ এটাকে আমি একটু বলতেছি, সাপোজ ধরেন এখানে আমাদের একটা টাওয়ার আছে, এটা হচ্ছে আমার গ্রাউন্ড লেভেলে আছে। এখন এগুলো আমাদের তার আছে। এখন লিকেজ কারেন্টটা কি? লিকেজ কারেন্টটা হচ্ছে যে আমি বললাম যে আপনার এই কন্ডাক্টরে হাই ভোল্টেজ থাকার কারণে তো চারপাশের বাতাস গুলা বা এয়ার গুলা আপনার হচ্ছে আয়োনাইজড হয়ে যায়। তো আয়োনাইজড হওয়ার কারণে কি হয়, ধরেন এখানে আমার আরেকটা টাওয়ারের সাথে এই তারগুলা এই দুইটা টাওয়ারের মাঝখানে লাগানো আছে। আচ্ছা, ধরেন এটা হচ্ছে আমাদের সেন্ডিং এন্ড, এটা হচ্ছে আমাদের রিসিভিং এন্ড। এখন আমার পাওয়ারটা ঠিকঠাক মতো তখনই সাপ্লাই হবে এখান থেকে, যদি আপনার লস হবে না তখনই যখন আপনার এখান থেকে আপনি যে কারেন্টটা পাঠাচ্ছেন সেই সেম পরিমাণ কারেন্ট যদি আপনার রিসিভিং এন্ডে চলে যায়। বাট এখানে একটা ফ্যাক্টর কাজ করে, যেটা আমি একটু আগে বললাম, যে লিকেজ কারেন্ট। লিকেজ কারেন্ট হচ্ছে কি, যে কন্ডাক্টর এবং হচ্ছে এই যে গ্রাউন্ড এর মাঝখানে আমার এয়ার আছে, এই এয়ার গুলা আয়োনাইজড হওয়ার কারণে কি হয়, এখানে একটা পাথ হিসেবে কাজ করে, কন্ডাক্টিং পাথ হিসেবে কাজ করে। ফলে এই যে কন্ডাক্টর এবং আর্থের মধ্যে একটা কারেন্ট ফ্লো করে, এই কারেন্টটাকে আমরা বলতেছি লিকেজ কারেন্ট। এটা আপনার লসের জন্য দায়ী। এই লিকেজ কারেন্টের কারণে আপনার কন্ডাক্টর গুলো গরম হওয়া শুরু করে। তাহলে দেখেন এখান থেকে তাহলে যে পরিমাণ কারেন্ট যাওয়ার কথা তার একটা অংশ কিন্তু আমার এই যে একটা পাথ তৈরি হয়েছে, এই পাথে একটা অংশ চলে যাচ্ছে এবং বাকিটা কারেন্ট আমার এই রিসিভিং এন্ডে চলে যাচ্ছে। তাহলে এই যে কারেন্টটা এটা কিন্তু আমার কোনো কাজে আসতেছে না, কারণ রিসিভিং এন্ডে যাচ্ছে না, এই আমার একটা অল্টারনেটিভ পাথের মধ্যে দিয়ে আমার গ্রাউন্ডে চলে যাচ্ছে। তাহলে এইটাকে আমরা বলতেছি লিকেজ কারেন্ট, এবং এইটা হচ্ছে আপনার লস কম্পোনেন্টের জন্য দায়ী। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে গেল এটা হচ্ছে আমরা ইনসুলেটর। দেন হচ্ছে এখানে দেখেন ইনসুলেটরের কিছু প্রপার্টিজ আছে, কয়েকটা প্রপার্টিজ কমন, যে বললাম যেহেতু এটা ইনসুলেটর, এভাবে চিন্তা করেন, প্রথম হচ্ছে যে আমার কস্ট কম হওয়া লাগবে, একটা গেল। তারপর 2 নম্বর হচ্ছে কি, দেখেন এটা ইনসুলেটর, ইনসুলেটরের কাজ কি, আপনার ইনসুলেশন প্রোভাইড করে। তার মানে ইনসুলেশন হিসেবে ভালো ইনসুলেশন তখনই হবে যখন হচ্ছে হাই ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি সে প্রোভাইড করবে। তার মানে ইনসুলেশনের যে ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্সটা সেটা আমার বেশি হওয়া লাগবে। তারপর হচ্ছে মেকানিক্যাল স্ট্রেংথ, মানে মজবুত হওয়া লাগবে, হাই মেকানিক্যাল স্ট্রেংথ। তারপরে যে আমি বললাম ইনসুলেশনটা বেশি হওয়া লাগবে, ইনসুলেশন ভালো হইতে হবে। তো ইনসুলেশন মেজার করার একটা প্যারামিটার হচ্ছে আপনার পারমিটিভিটি, যেটা আমরা জানি সেটা হচ্ছে এপসাইলন দিয়ে যখন আমরা প্রকাশ করছিলাম। তো আপনার পারমিটিভিটি যত বেশি হবে ওই ম্যাটেরিয়াল তত ভালো ইনসুলেটর হিসেবে কাজ করবে। তার মানে আমার হাই রিলেটিভ পারমিটিভিটি থাকা লাগবে। তারপর হচ্ছে কি, হাই রেশিও টু পাংচার স্ট্রেংথ টু ফ্ল্যাশ ওভার, এই রেশিওটা আপনার বেশি হওয়া লাগবে। মানে যে সেফটি ফ্যাক্টর, এটা আমি আস্তে পড়বো, এখানে খেয়াল রাখবেন যে সেফটি ফ্যাক্টর অফ ইনসুলেটর, মানে আপনার এই পাংচার স্ট্রেংথটা সেটা বেশি হওয়া লাগবে ফ্ল্যাশ ওভারের তুলনায়। সেটা কিভাবে, ওটা আমি এই ব্যাখ্যাটা পরে দিব যখন এটা পড়াইতে যাব। দেন কি বলছে যে ইনসুলেটরের যে ম্যাটেরিয়াল থাকবে সেটা আমার নন পোরাস হবে, মানে মরিচিকা ধরা যাবে না,
আপনি ধরেন বাতাসে যে বা কোনো কেমিক্যাল সংস্পর্শে, কোনো কেমিক্যালের সংস্পর্শে এর হচ্ছে ক্র্যাক ধরা যাবে না, মানে ক্ষয় হওয়া যাবে না, এবং ইমপিউরিটিস থেকে ফ্রি হইতে হবে, মানে দূষিত হওয়া যাবে না। তাহলে দেখেন কি বলছে যে মোট কথায় এর উপরে কোনো ক্র্যাক করা যাবে না এবং ক্ষয় হওয়া যাবে না। আপনি এটাকে মনে করেন বাতাসে, এখানে তো এটা বাতাসেই থাকবে, বাতাসে রেখে দিচ্ছেন, এমন হওয়া যাবে না যে সহজে এটা ক্র্যাক হয়ে যাচ্ছে বা এর উপরে মরিচিকা পড়ে যাচ্ছে, এরকম ম্যাটেরিয়ালস হওয়া যাবে না। তাহলে এই 5টা যে প্রপার্টিজ আছে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং একটা জিনিস খেয়াল রাখবেন যে ইনসুলেটর যে কমন যে ম্যাটেরিয়াল দিয়ে আমাদের ইনসুলেটর তৈরি করা হয় সেটা হচ্ছে পোর্সেলিন। কমন যে ম্যাটেরিয়াল ইনসুলেটর হিসেবে কাজ করে সেটা হচ্ছে পোর্সেলিন, সাথে সাথে গ্লাস টিটাইটও ইউজ করা হয়, বাট পোর্সেলিনটাই হচ্ছে আমাদের কমন। তারপর দেখেন আমাদের ইনসুলেটর যেটা, সেটা অনেক বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে, টাইপস অফ ইনসুলেটর। ইনসুলেটরের বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে। একটা হচ্ছে কি পিন টাইপ ইনসুলেটর, তারপর আরেকটা হচ্ছে যে সাসপেনশন টাইপ ইনসুলেটর আছে, এই যে সাসপেনশন টাইপ ইনসুলেটর। দেন আরেকটা হচ্ছে স্ট্রেইন ইনসুলেটর, এবং আরেকটা হচ্ছে যে শ্যাকেল ইনসুলেটর। এই চারটা, এই চারটা আমরা যেন দেখে চিনতে পারি এটা কোন টাইপের ইনসুলেটর সেটা দেখাচ্ছি। পিন টাইপ ইনসুলেটর, এই যে যে চিত্রটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক ধরনের পিন টাইপ ইনসুলেটর। এটা কিভাবে বুঝবেন? যেমন ধরেন এখানে দেখেন ডিস্ক আছে, এই প্রত্যেকটা ডিস্ক, একটা দুইটা তিনটা, এখানে ধরেন 3টা ডিস্ক আছে, চাকতি। এই প্রত্যেকটা চাকতি পিন টাইপ ইনসুলেটরের ক্ষেত্রে আমার ফিক্সড, মানে এটা কমন প্যাকেজ। আপনি ইচ্ছা করলে এই একটা চাকতি এখান থেকে খুলে ফেলতে পারবেন না, এরকম ব্যবস্থা নাই, ঠিক আছে? মানে প্রত্যেকটা চাকতি ফিক্সড। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের পিন টাইপ ইনসুলেটর। আর যদি আমরা বলি যে সাসপেনশন টাইপ ইনসুলেটর কোনগুলো, সাসপেনশন টাইপ ইনসুলেটর এইটার ক্ষেত্রে যেটা হয় দেখেন, যে এই যে দেখেন এই যে চাকতি যেগুলা, এই 3টা চাকতি এখানে সাসপেনশন টাইপ ইনসুলেটরে আপনি প্রত্যেকটা চাকতি ইচ্ছা করলে আপনি একটা চাকতি খুলে ফেলতে পারবেন, এমন ব্যবস্থা থাকবে। আবার ইচ্ছা করলে আপনি এই 3টার মধ্যে আরেকটা ডিস্ক সেট করে দিতে পারবেন। এটা হচ্ছে আপনার সাসপেনশন টাইপ ইনসুলেটর এবং পিন টাইপ ইনসুলেটর বেসিক পার্থক্য। আরেকটা হচ্ছে যে দেখেন আপনি যদি এই যে দেখেন এখানে টাওয়ার দেওয়া আছে, এই যে এখানে কিন্তু ইনসুলেটর গুলো লাগানো থাকে, এই যে এখানে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ইনসুলেটর। তাহলে দেখেন সাসপেনশন মানে এগুলো ঝুলন্ত অবস্থায় থাকে। আপনি যদি টাওয়ারে দেখবেন ওই যে ইনসুলেটর গুলো ঝুলে থাকে সেগুলো হচ্ছে আমাদের সাসপেনশন টাইপ ইনসুলেটর। আর আপনি যদি দেখবেন যে কিছু টাওয়ার কিছুটা যেখানে দেখেন এই যে এরকম ইনসুলেটর গুলো, এগুলো কিন্তু ঝুলে নাই, এগুলো উপরের দিকে আছে, এইগুলো হচ্ছে আমাদের একদম ডিস্ট্রিবিউশন সাইডে যেগুলো থাকে সেগুলা। এটা হচ্ছে আপনাদের পিন টাইপ ইনসুলেটর। তাহলে বুঝতে পারছেন পিন টাইপ ইনসুলেটর কোনগুলো আর হচ্ছে সাসপেনশন টাইপ ইনসুলেটর কোনগুলো? এখন দেখেন যে পিন টাইপ ইনসুলেটর, তাহলে ধরেন আপনার কাছে একটা পিন টাইপ ইনসুলেটর আছে। এখন আমি এটা মানে কিছুটা কম্পারিজন করার চেষ্টা করতেছি পিন টাইপ ইনসুলেটর এবং হচ্ছে সাসপেনশন টাইপ ইনসুলেটরের মধ্যে। তো কিরকম কম্পারিজন একটু খেয়াল করেন। তো আপনি এখন চিন্তা করেন আপনার কাছে একটা পিন টাইপ ইনসুলেটর আছে। এখন এই পিন টাইপ ইনসুলেটরে আপনার 3টা ডিস্ক আছে এবং প্রত্যেকটা ডিস্ক আপনার 11 কেবি করে উইথস্ট্যান্ড করতে পারে। তাহলে ওই যে পিন টাইপ ইনসুলেটর ওইখানে আপনার 3টা ডিস্ক আছে, তাহলে সে সর্বোচ্চ 33 কেবি সে উইথস্ট্যান্ড করতে পারবে। এখন ধরেন আপনার কাছে এখন একটা ধরেন আপনি এখন একটা লাইন আছে সেটা হচ্ছে 44 কেবি। তাহলে আপনি কি এই পিন টাইপ ইনসুলেটর দিয়ে আপনি কি কভার করতে পারবেন? নষ্ট হয়ে যাবে না? কারণ ওই ভোল্টেজ তো 44 কেবি, আপনার এই পিন টাইপ ইনসুলেটর আপনার 33 কেবি উইথস্ট্যান্ড করতে পারবে। তাহলে কিন্তু ওই ইনসুলেটর দিয়ে আপনার কিন্তু কাজ হবে না, নষ্ট হয়ে যাবে, ওটা লাইনে লাগালে নষ্ট হয়ে যাবে। তাহলে কি হবে? বাট আপনার কাছে ধরেন ডিস্ক আছে, একটা আলাদা ডিস্ক আছে। এখন আপনার কাছে সাসপেনশন টাইপ ইনসুলেটর আছে, তা আপনি কি করতে পারতেন যে সাসপেনশন টাইপ ইনসুলেটর আপনার 3টা ডিস্ক আছে, আপনি খুব ইজিলি ওই ইনসুলেটরে আপনি আরেকটা ডিস্ক দিয়ে দিলেই কিন্তু হয়ে যেত। তাহলে 4টা ইনসুলেটর, তাহলে 4টা ডিস্ক হইতো, এখন আপনি 44 কেবি দিয়ে ওটা মোটামুটি একটা চালানোর মতো কাজ করতে পারতেন। বুঝা গেছে? মানে দুইটার মধ্যে একটা কম্পারিজন করলাম আমার। এই কারণ হচ্ছে সাসপেনশন টাইপটা একটু বেশি ফ্লেক্সিবল ইউজ করার ক্ষেত্রে, কিন্তু আপনার পিন টাইপ ইনসুলেটরটা এটা মেইনলি ডিস্ট্রিবিউশনে ইউজ করা হয়, আর সাসপেনশন টাইপ যে ইনসুলেটর যেগুলো আছে সেগুলো আপনার দেখবেন ট্রান্সমিশন লাইনে ইউজ করা হয়।
বুঝা গেছে? আপনার কি ক্লাসে আছেন? আমাকে একটু ফিডব্যাক দিতে হবে। জি স্যার। আচ্ছা, তারপর দেখেন ইনসুলেটর কিন্তু দুইটা কারণে ড্যামেজ হইতে পারে। এই দুইটা টার্ম আমাদের অবশ্যই জানতে হবে এবং এই দুইটা টার্ম কি জিনিস এটা বুঝতে হবে। কজেস অফ ইনসুলেটর ফেলিয়ার মানে ইনসুলেশনের ফেলিয়ার বা ইনসুলেটর আমার দুইটা কারণে ড্যামেজ হইতে পারে। একটাকে আমরা বলতেছি ফ্ল্যাশ ওভার, আর এটাকে বলতেছি আমরা পাংচার। এখন দেখেন ফ্ল্যাশ ওভার এবং পাংচার কাকে বলে? স্যার কোনো সাউন্ড শুনতে পাচ্তেছি না। এখন শুনতে পাচ্ছেন? জি স্যার, এখন আসে। এটা কতক্ষণ হয়েছে? পাংচার এবং ফ্ল্যাশ ওভার কি বুঝতে পারছেন? স্যার এটা প্রায় না স্যার, হ্যাঁ হ্যাঁ, না স্যার, স্যার আপনি ড্রয়িং করার আগে থেকেই সাউন্ড হচ্ছে না। আমরা তো ভাবছি স্যার ড্রয়িং করছেন, কিছু বলেননি। না আমি তো বলা স্টার্ট করছি। আমি কি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম নাকি? না স্যার, কানেক্ট ছিল স্যার, আমরা ড্রয়িং স্যার করাটা দেখতে আপনি পাচ্ছিলাম, সাউন্ড পাচ্ছিলাম না। মিউট হয়ে গিয়েছিলেন স্যার। ও আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন এখানে ফ্ল্যাশ ওভার এবং পাংচারটা আমি আরেকবার বলতেছি। দেখেন ফ্ল্যাশ ওভারটা হচ্ছে কি, যে ধরেন এটা হচ্ছে আমাদের ইনসুলেটর, এটা হচ্ছে আমাদের ইনসুলেটর। এখন ইনসুলেটরের কাজ ছিল যে সে কি করবে, আপনার টাওয়ার থেকে কন্ডাক্টরকে একটা সেপারেট করবে।
মানে এর মধ্যে দিয়ে আপনার কোনো কারেন্ট প্রবাহিত হতে দিবে না। বাট কোনো কারণে ধরেন সেটা অন্য অনেক কারণেই হইতে পারে, ধরেন আপনার কোনো কারণে সিস্টেমের ভোল্টেজটা বেশি হওয়ার কারণে কি হলো যে আপনার এখানে এই যে ইনসুলেটরটা আছে সেই ইনসুলেটরের এজ বরাবর মানে গায়ে আপনার হচ্ছে আয়োনাইজেশন হওয়া শুরু করছে। তাহলে এই ধরনের যে ইভেন্টটা সেটাকে আমরা বলি ফ্ল্যাশ ওভার। তার মানে সেক্ষেত্রে সে পিওরলি ইনসুলেটর হিসেবে কাজ করতে পারতেছে না, কারণ আমার আয়োনাইজেশন ঘটে গেছে এর এজ বরাবর, যার ফলে এই এজ দিয়ে আপনার একটা কারেন্ট প্রবাহিত করবে। এটাকে আমরা বলতেছি ফ্ল্যাশ ওভার। তার মানে ফ্ল্যাশ ওভারের কারণে আপনার ইনসুলেটরটা নষ্ট হয় না, ঠিক আছে, আপনি ইউজ করতে পারবেন, ইনসুলেটরটা একদমই ড্যামেজড হয়ে যায় না। বাট পাংচার জিনিসটা কি দেখেন, পাংচারটা হচ্ছে কি, পাংচারটা হচ্ছে যে আপনার আয়োনাইজেশনটা আপনার ইনসুলেটরের বডির মধ্য দিয়ে হবে, আয়োনাইজেশনটা আপনার ইনসুলেটরের বডির মধ্যে দিয়ে হবে। এবং এর ফলে হচ্ছে কি আপনার পুরো ইনসুলেটর যে ম্যাটেরিয়ালটা সেটা পুরোটাই নষ্ট হয়ে যাবে, তখন সেই ইনসুলেটরটাকে আপনি আর ব্যবহার করতে পারবেন না, কারণ এটা তখন একটা কন্ডাক্টিং ম্যাটেরিয়াল হয়ে যাবে, একদম ইনসুলেটিং প্রপার্টি থাকবে না। এই কারণে আমরা বলি যে পাংচার হইলে আপনার পুরো ইনসুলেটরটা নষ্ট হয়ে যাবে, বাট ফ্ল্যাশ ওভার হলে আপনার ইনসুলেটরটা নষ্ট হয়ে যায় না। বুঝা গেছে? এই ফ্ল্যাশ ওভার এবং পাংচারটাকে বুঝতে পারছেন? আমার কথা কি শোনা যায়? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে দেখেন এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে এই যে আমরা একটু আগে দেখছিলাম প্রপার্টিজ এর মধ্যে যে এই হাই রেশিও অফ পাংচার স্ট্রেন্থ টু ফ্ল্যাশ ওভার, মানে এই রেশিওটা কেন বেশি হওয়া লাগবে। তো দেখেন যে ভোল্টেজে আমার ইনসুলেশনের পাংচার ঘটে সেটাকে আমরা বলি পাংচার স্ট্রেন্থ, আর যে ভোল্টেজে আপনার ইনসুলেটরের মধ্যে ফ্ল্যাশ ওভার ঘটে সেটাকে আমরা বলি ফ্ল্যাশ ওভার ভোল্টেজ। এখন দেখেন পাংচার হইলে কিন্তু আপনার পুরো ইনসুলেটরটা নষ্ট হয়ে যাচ্ছে, ফ্ল্যাশ ওভার হইলে কিন্তু আমার পুরো ইনসুলেটরটা নষ্ট হয়ে যায় না। তাহলে এইখানের মধ্যে ধরেন কোন ভোল্টেজে, মানে আমি যদি একটা ইনসুলেটরকে নষ্ট করতে চাই তাহলে আমার অবশ্যই ভোল্টেজ বেশি দেওয়া লাগবে, তাই না? তার মানে এই ক্ষেত্রে আপনার পাংচারের স্ট্রেংথটা কিন্তু অনেক বেশি হইতে হবে। তার মানে হচ্ছে এখন এটা খেয়াল করেন যে আমার একটা তাহলে আমার ইনসুলেটরের পাংচার স্ট্রেংথ যত বেশি হবে, তার মানে ওইটাকে নষ্ট করতে, ওই ইনসুলেটরটাকে নষ্ট করতে আমার তো তত বেশি ভোল্টেজ লাগবে, এবং স্ট্রেংথ যত বেশি হবে তার মানে কি ওই ইনসুলেটরটা তত ভালো। তার মানে সেফটি ফ্যাক্টরটা আমার, যে ইনসুলেটরের আমার সেফটি ফ্যাক্টর যত বেশি সেই ইনসুলেটর আমার তত ভালো, এবং সেটাকে আমি তত বেশি হায়ার ভোল্টেজে ইউজ করতে পারবো। বুঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তারপর দেখেন এই এই যে সাসপেনশন টাইপ ইনসুলেটর গুলো আমি বলছিলাম, এই যেগুলো কথাবার্তা বলছি এখানে যে 6টা পয়েন্টেই বলে দেওয়া আছে। তারপর হচ্ছে স্ট্রেন ইনসুলেটর এবং হচ্ছে শ্যাকেল ইনসুলেটর। এই স্ট্রেন ইনসুলেটরটা আমরা কখন ইউজ করি, যখন দেখেন পাহাড়ি এলাকায়, পাহাড়ি এলাকায় দেখবেন আপনার অনেক শার্প কর্নার থাকে, অনেক মানে ধরেন যে অনেক আঁকা বাঁকা জায়গা থাকে। তো সেসব জায়গায় যদি আপনি মানে সেসব জায়গায় আমরা এই স্ট্রেন ইনসুলেটর ইউজ করি, বা যেসব জায়গায় আপনার হচ্ছে লাইনটা শেষ হয়ে গেছে, যেখানে লাইন শেষ এখানেও আমরা হচ্ছে স্ট্রেন ইনসুলেটরটা ইউজ করি। ধরেন কি হয়েছে যে আপনার অনেক একটা জায়গাতে আপনার তার যাচ্ছে পাহাড়ি এলাকায়, তো সেখানে আপনার অনেক শার্প কর্নার আছে, ধারালো ধারালো জায়গা আছে। তো কি হয় ওইসব জায়গায় যদি আপনি তার দেন তাহলে কি হবে যে আপনার কিন্তু ওই তারগুলো ওই শার্প কর্নারে লেগে লেগে তারটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা কি করি ওইসব জায়গায় স্ট্রেন ইনসুলেটর দিয়ে ওর মধ্য দিয়ে আমরা হচ্ছে তারটাকে যে এখানে লাগা ওই কন্ডাক্টরকে পাস করে, তাহলে ওই শার্প কর্নারে কিন্তু তাহলে ওই কন্ডাক্টরে আর লাগবে না, লাগবে হচ্ছে আপনার স্ট্রেন ইনসুলেটরে লাগবে। তাহলে হচ্ছে কি এই কন্ডাক্টর গুলো তাহলে ওই আনএক্সপেক্টেড যে ছিঁড়ে যাওয়ার যে প্রবণতা ওইটা থেকে তাহলে কমে গেল। তাহলে হচ্ছে এইসব কারণে হচ্ছে আমরা স্ট্রেন ইনসুলেটরটা ইউজ করি। আর শ্যাকেল ইনসুলেটর কোনটা, এই যে এটা হচ্ছে আমাদের শ্যাকেল ইনসুলেটর। এটা পুরোটা একটা অ্যারেঞ্জমেন্ট, এটা আমরা ডিস্ট্রিবিউশন সাইড ইউজ করি, নরমালি লোয়ার ভোল্টেজে ইউজ করা হয়, এবং এটা পুরোটা একটা অ্যারেঞ্জমেন্ট। এই ডিস্ট্রিবিউশন সাইডে ধরেন যদি আমি ইউজ করতে চাই তাহলে এটা আমার পোলের সাথে অ্যাটাচ করে দিলেই এই শ্যাকেল ইনসুলেটরটা থাকে। এইভাবে আমরা ইউজ করতে পারি। এটা মূলত আমাদের সেটা হচ্ছে যে এটা মূলত আমাদের কম ভোল্টেজে ইউজ করা হয় এবং ডিস্ট্রিবিউশন লাইনে ইউজ করা হয়। বুঝতে পারছেন? তাহলে এটা হচ্ছে আমাদের শ্যাকেল ইনসুলেটর, এটা হচ্ছে স্ট্রেন ইনসুলেটর। এইটা যে ফিক্সড করা এটাকে আমরা বলছি পিন টাইম ইনসুলেটর। এবং এইটা এবং যদি আমাদের এমন এমন ব্যবস্থা থাকে যে এখানে আমরা
ইচ্ছা করলে এটা খুলে নিতে পারবো বা একটা করে ডিস্ক লাগাই নিতে পারবো, সেগুলোকে আমরা বলি সাসপেনশন টাইপ ইনসুলেটর। আবার সাসপেনশন টাইপ ইনসুলেটর গুলো এই যে এগুলো ঝুলন্ত অবস্থায় থাকে, যেগুলো আমরা দেখলে বুঝতে পারবো এগুলো হচ্ছে ট্রান্সমিশন লাইন ইউজ করা থাকে। তাহলে দেখেন আমরা ইনসুলেটর সম্পর্কে মোটামুটি একটা ফুল ধারণা পেয়ে গেলাম। এখন আমরা এই যে সাসপেনশন টাইপ ইনসুলেটরের স্ট্রিং এফিসিয়েন্সি নিয়ে কথা বলবো। স্ট্রিং এফিসিয়েন্সি কোন টাইপ ইনসুলেটরে? সাসপেনশন টাইপ ইনসুলেটরে। স্ট্রিং কাকে বলে? স্ট্রিং হচ্ছে যে আপনার ধরেন একটা যে সাসপেনশন টাইপ ইনসুলেটর, এখানে অনেকগুলা ডিস্ক থাকে, অনেকগুলা, এই সবগুলা ডিস্ককে মিলিয়ে আমরা বলি একটা স্ট্রিং, মানে অনেকগুলা ডিস্কের একটা সমন্বয়, সেটাকে আমরা বলতেছি স্ট্রিং। তাহলে দেখেন এখানে একটা সাসপেনশন টাইপ ইনসুলেটর আছে, এখানে কয়টা ডিস্ক আছে বলেন তো? একটা, দুইটা, তিনটা, তিনটা ডিস্ক। তাহলে এই যে সাসপেনশন টাইপ ইনসুলেটর, এখানে আমার ডিস্ক আছে তিনটা। এখন দেখেন এই যে ইনসুলেটরের কথা বলতেছি ট্রান্সমিশন লাইনে, এখানে দুই ধরনের ক্যাপাসিটেন্স তৈরি হয়। একটা হচ্ছে সেলফ ক্যাপাসিটেন্স, আর একটাকে আমরা বলি শান্ট ক্যাপাসিটেন্স। সেলফ ক্যাপাসিটেন্স বলি একটাকে, আর আরেকটাকে বলি হচ্ছে আমরা শান্ট ক্যাপাসিটেন্স। এখন একটু খেয়াল করেন যে ক্যাপাসিটেন্স কিভাবে ফর্ম করে। আমরা যদি ওইটাকে একটু খেয়াল করি যে ক্যাপাসিটেন্স কিভাবে তৈরি হয়। নরমালি ক্যাপাসিটেন্স যেভাবে তৈরি হয়, যদি আপনার দুইটা কন্ডাক্টিং প্লেটের মাঝখানে আপনার যদি ইনসুলেটিং ম্যাটেরিয়াল থাকে, তাহলে আপনার ক্যাপাসিটেন্স তৈরি হয় না? আপনার ব্যাটারি কিভাবে তৈরি হয়? দুইটা কন্ডাক্টিং প্লেট থাকে, মাঝখানে কি থাকে? ইনসুলেটিং ম্যাটেরিয়াল থাকে না? জি স্যার। তাহলে দেখেন ক্যাপাসিটর যদি আমরা বলি, ক্যাপাসিটর এরকম যে আপনার দুইটা কন্ডাক্টিং প্লেট থাকে ও মাঝখানে আপনার ইনসুলেটিং ম্যাটেরিয়াল থাকে। তো দুইটা কন্ডাক্টিং প্লেটের মাঝখানে যদি আপনার একটা ইনসুলেটিং ম্যাটেরিয়াল থাকে, তাহলে এটাকে আমরা একটা ক্যাপাসিটেন্স বলতে পারি, যে এর মাঝখানে একটা ক্যাপাসিটেন্স ফর্ম হয়েছে। তো এই ক্ষেত্রে ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে যদি আমরা দেখি, ধরেন যে এখানে কি হয়, যদি আমরা একটা চিত্রের দিকে আঁকাই, দেখেন এখানে যে অনেকগুলো ডিস্ক আছে, দেখেন এটা হচ্ছে আমাদের টাওয়ার, যেটা গ্রাউন্ডের সাথে লাগানো থাকে। এটা হচ্ছে আমাদের ইনসুলেটিং ম্যাটেরিয়াল, এবং মাঝখানে একটা মেটালিক লিংক আছে, এবং এটা কিন্তু আমরা একটা কন্ডাক্টিং ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে। তাহলে দেখেন, তাহলে এই যে দুইটা কন্ডাক্টিং ম্যাটেরিয়াল, মাঝখানে কি আছে? একটা ইনসুলেটর আছে না? তাহলে কি হবে? এখানে একটা ক্যাপাসিটেন্স ফর্ম করবে না? জি স্যার। তাহলে ঠিক। ক্যাপাসিট্যান্স। তাহলে এইখানেও আবার দেখেন, এই যে এখানে আবার একটা ইনসুলেটিং ম্যাটেরিয়াল, এখানে আবার ডিস্ক আছে, তার মানে এখানেও আবার একটা ক্যাপাসিটেন্স ফর্ম করবে। এটার জন্য এই যে ক্যাপাসিটেন্স সি, এটার জন্য আরেকটা ক্যাপাসিটেন্স সি, এটার জন্য আরেকটা ক্যাপাসিটেন্স সি। যেহেতু তিনটা ডিস্ক, তাই তিনটা ক্যাপাসিটর। এখন খেয়াল রাখেন, যে ক্যাপাসিটেন্সটা আমার ডিস্কের জন্য তৈরি হয়, নিজস্ব ডিস্কের জন্য তৈরি হয়, সেটাকে আমরা বলতেছি সেলফ ক্যাপাসিটেন্স। তাহলে এখানে যে ক্যাপাসিটেন্স সি যেগুলো তৈরি হয়েছে, সেগুলো আমার এই ডিস্কের জন্য তৈরি হয়েছে না? তাহলে এই ক্যাপাসিটেন্স গুলোকে আমরা কি বলবো? সেলফ ক্যাপাসিটেন্স। ঠিক আছে। আর শান্ট ক্যাপাসিটেন্স, এই যে সি1, এগুলোকে আমরা বলতেছি শান্ট ক্যাপাসিটেন্স। এগুলো কি কারণে তৈরি হচ্ছে? এগুলো ধরেন যে আমি শান্ট ক্যাপাসিটেন্স, ধরেন এখানে যে আপনার ডিস্ক গুলা থাকে, তারপরে যেখানে যে মেটালিক লিংক গুলা থাকে, তারপর এটা কি থাকে? এটা টাওয়ারের সাথে লাগানো থাকে, যেটা আমার গ্রাউন্ড করা থাকে, মানে এখানে আর একটা হচ্ছে ডিস্ক থাকে। তাহলে দেখেন এটা হচ্ছে গ্রাউন্ডের সাথে লাগানো, এটা একটা কন্ডাক্টিং ম্যাটেরিয়ালস আছে, মানে এখানে আমার একটা কন্ডাক্টিং ম্যাটেরিয়াল যেটা লিংক, আর মাঝখানে কি আছে? আমার বাতাস, মানে ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল। তাহলে এই দুইটার মাঝখানেও কি হবে? আমরা একটা ক্যাপাসিটেন্স তৈরি করবে না? আর ডিস্কের জন্য তো একটা ক্যাপাসিটেন্স তৈরি হয়, সেটাকে আমরা বলছি সেলফ ক্যাপাসিটেন্স। তাহলে এটা হচ্ছে আমাদের সেলফ ক্যাপাসিটেন্স। আর এখানে যে যে একটা হচ্ছে টাওয়ার, আর হচ্ছে লিংকের মাঝখানে এয়ার থাকার কারণে যে ক্যাপাসিটেন্সটা তৈরি হয়, এটাকে আমরা বলতেছি সি1। তাহলে এই ক্যাপাসিটেন্সটাকে আমরা বলতেছি শান্ট ক্যাপাসিটেন্স। এমন এটা দেখেন, আপনি যদি দেখেন এই যে টোটাল ওভারঅল ভিউ দেখেন ক্যাপাসিটেন্সের, তাহলে দেখেন এটা কিন্তু আমার প্যারালালি থাকে, যে কারণে এটাকে আমরা বলতেছি শান্ট ক্যাপাসিটেন্স। বুঝা গেছে? এবং একটা জিনিস খেয়াল করেন, যে একদম নিচের যে এই যে এখানে যে নিচে এখানে তিনটা ডিস্ক আছে, এবং কন্ডাক্টর যেটা থাকে সেটা সবার নিচে যে ডিস্ক, তার নিচে থাকে কন্ডাক্টর এইখানে। তাহলে দেখেন এখানে হচ্ছে আমার কন্ডাক্টর থাকে, দেন এখানে আমার ডিস্ক গুলা আছে। এবং দেখেন
এটাকে আমরা বলছি টপ ইনসুলেটর এবং এটাকে আমরা বলতেছি কোনটা, এটাকে আমরা বলতেছি লোয়ার ইনসুলেটর বা বটম ইনসুলেটর। এখন দেখেন এই টপ ইনসুলেটর অ্যাক্রসে যে ভোল্টেজ সেটাকে আমরা বলতেছি V1, মাঝখানের অ্যাক্রসে এই ইনসুলেটর অ্যাক্রসে যে ভোল্টেজটা তৈরি হয়েছে সেটাকে আমরা বলতেছি V2, এবং এর অ্যাক্রসে যে ভোল্টেজটা তৈরি হয়েছে 3 নাম্বার বা লোয়েস্ট যে ইনসুলেটরের অ্যাক্রসে ভোল্টেজটা তৈরি হয়েছে সেটাকে আমরা বলতেছি V3। আচ্ছা, আর ওভারঅল ভোল্টেজকে আমরা যদি বলি, দেখেন আমি যদি এটা চিত্রটা আঁকি, এটার মধ্য দিয়ে আমার যে কন্ডাক্টরে যায়, এটার মধ্যে দিয়ে আমার কন্ডাক্টরটা যায়, মানে এটা হচ্ছে টাওয়ার, এই টাওয়ারটা হচ্ছে আমার গ্রাউন্ড করা থাকে, গ্রাউন্ডের সাথে থাকে, এবং এটার মধ্য দিয়ে আমার কন্ডাক্টরটা পাস, এখানে আমার কন্ডাক্টর থাকে। এক মিনিট, এই যে এখানে এটা ধরেন আমার কন্ডাক্টর থাকে এটার মধ্যে দিয়ে। আচ্ছা, এখন খেয়াল করেন আমরা ক্যাপাসিট্যান্স যদি আঁকতে চাই, তাহলে আমরা যদি কি হয় যে প্রত্যেকটা ডিস্কের জন্য একটা করে সেলফ ক্যাপাসিট্যান্স তৈরি হয়। তাহলে এটাকে আমরা বলি সি, এটাকে আমরা বলতেছি সি, এটাকে আমরা বলতেছি সি, এবং এখানে আবার একটা করে শান্ট ক্যাপাসিট্যান্স তৈরি হয়। তাই যে কয়টা সেলফ ক্যাপাসিট্যান্স তৈরি হয় সেই কয়টা আমার শান্ট ক্যাপাসিট্যান্সও তৈরি হয়। এটাকে আমরা বলতেছি C1, এটাকে আমরা বলতেছি C2, এবং সরি এটাও C1, এবং এটাও আমাদের C1। ঠিক আছে, এখন তাহলে দেখেন এই যে এক একটা ডিস্ক মানে হচ্ছে এক একটা সেলফ ক্যাপাসিট্যান্স, তাহলে এই ডিস্কের অ্যাক্রসে যে ভোল্টেজ মানে এই ক্যাপাসিট্যান্স অ্যাক্রসে যে ভোল্টেজটা তৈরি হয়েছে সেটাকে আমরা বলছি V1, এই ক্যাপাসিটরের অ্যাক্রসে যে ভোল্টেজটা তৈরি হয়েছে সেটাকে আমরা বলতেছি V2, আর এই ক্যাপাসিটরের অ্যাক্রসে যে ভোল্টেজটা তৈরি হয়েছে সেটাকে আমরা বলতেছি V3। এবং ওভারঅল পুরাটা স্ট্রিং মানে সবগুলা ডিস্কের অ্যাক্রসে যে ভোল্টেজটা তৈরি হয়েছে সেটা হচ্ছে আমাদের V, এবং এই ভিটা হচ্ছে কত V1, V2 এবং V3 এর যোগফলের সমান। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, সবগুলা ডিস্কের অ্যাক্রসে সমান ভোল্টেজ আমার হয় না। কেন হয় না সেটা আমি ব্যাখ্যা দিচ্ছি। তার মানে কি বলতেছি দেখেন, V2, V3, V1, V2 এবং V3 তিনটা সমান না, তিনটা ডিফারেন্ট। কেন সেটা একটু ব্যাখ্যা দিচ্ছি। দেখেন, আপনারা যদি মনে করেন যে এখানে শুধু সেলফ ক্যাপাসিটেন্স থাকতো, মানে কোনো শান্ট ক্যাপাসিটেন্স নাই, তাইলে এই এই যে কারেন্টটা, সেই কারেন্টটা আমার কি সেম কারেন্ট আমার যেহেতু সিরিজ আকারে আছে এটা, তাহলে সেম কারেন্ট আমার প্রত্যেকটা ক্যাপাসিটরের মধ্যে দিয়ে যাইতো না? জি স্যার, ভাগ হয়ে যেত। হ্যাঁ, মানে ভাগ না, মানে আপনার সেম কারেন্টই কি জি স্যার। যাইতো না? সেম কারেন্টই যাইতো। জি স্যার, কারেন্ট চেঞ্জ হতো। জি স্যার। হ্যাঁ, কারেন্ট সেম যাইতো, তার মানে তখন কি হইতো, তখন এই V1, V2, V3 সমান হইতো, মানে তখন এই ক্যাপাসিট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজটা হইতো তখন ইকুয়াল হইতো। কারণ দেখেন এক্ষেত্রে আমার প্রত্যেকটা ক্যাপাসিটরের মধ্য দিয়ে ইকুয়াল পরিমাণ কারেন্ট যাচ্ছে। বাট কি হয় যে বাস্তবে যদি আমরা দেখি, দেখেন এখানে একটা শান্ট ক্যাপাসিট্যান্স তৈরি হয়েছে, তাইলে দেখেন এখানে যে কারেন্টটা যাচ্ছে তার একটা পোর্শন আমার কি শান্ট ক্যাপাসিট্যান্সের মধ্য দিয়ে যাচ্ছে না? জি স্যার। মানে একটা আলাদা রাস্তা তৈরি হয়েছে, যার ফলে এই I1 এবং I2, মানে এই ক্যাপাসিটির মধ্যে কারেন্ট যাচ্ছে I1, এই ক্যাপাসিটির মধ্যে দিয়ে যাচ্ছে I2, এবং এই ক্যাপাসিটির মধ্যে দিয়ে যাচ্ছে I3, এবং এই প্রত্যেকটা ক্যাপাসিটির মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা সমান না, যার ফলে হচ্ছে আপনার প্রত্যেকটা ক্যাপাসিটির অ্যাক্রসে যে ভোল্টেজটা তৈরি হয়েছে সেই ভোল্টেজটা আমার সেম না। বুঝা গেছে? বুঝা গেছে? জি স্যার। জি স্যার, আচ্ছা, কারেন্ট এখন ভাগ হয়ে যাওয়ার জন্য বলতেছে। হ্যাঁ, এখন দেখেন তাইলে কার অ্যাক্রসে সবচেয়ে ভোল্টেজটা বেশি হবে, এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, কার অ্যাক্রসে সবচেয়ে ভোল্টেজটা বেশি হবে। এখন দেখেন কন্ডাক্টর থাকে কোনটাতে, সবচেয়ে লোয়েস্ট যে ডিস্কটা থাকে সেই লোয়েস্ট ডিস্কের সাথে নিচেই কিন্তু আমার কন্ডাক্টরটা থাকে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে যদি হয় তাহলে দেখেন এই কন্ডাক্টরের আগের মতোই যে কন্ডাক্টরের সবচেয়ে কাছে যে ভোল্টেজ ডিস্কটা থাকে
কারণ দেখেন কন্ডাক্টরেই কিন্তু আমার হাইয়েস্ট ভোল্টেজ, বেশি ভোল্টেজটা থাকে। তাহলে ওর কাছাকাছি যে ডিসটা আছে তাহলে ওর উপরে বেশি চাপ পড়বে, তার মানে ওর উপরে ভোল্টেজটা বেশি হবে। বুঝা গেছে? আপনি যত উপরের দিকে যেতে থাকবেন আপনার কন্ডাক্টর থেকে দূরত্ব তত বাড়তে থাকবে, যার ফলে স্ট্রেসটা তত কম পড়তে থাকবে, যার ফলে আপনার এই ডিস্কের অ্যাক্রসের ভোল্টেজটাও আমার আস্তে আস্তে কমতে থাকবে। তাইলে আপনার সবচেয়ে ভোল্টেজ বেশি হবে এই তিনটার মধ্যে কোনটা? বটম ডিস্ক, বটম ইনসুলেশন যেটা আছে। হ্যাঁ, তাহলে V1 V2 না V3 কোনটা? V3। তাহলে V3 তে বেশি হবে এবং সবচেয়ে কম হবে V1। বুঝা গেছে? V1 এ। জি স্যার। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে আমাদের এটা পুরোটা ওভারঅল। এখানে টোটাল যে কথাটা বলছে, এখানে এই যে টোটাল যে কথাটা বলছে এখানে আমি পুরোটা আপনাদেরকে বলে ফেলছি। মূলত এই কারণেই হচ্ছে যে আমার ইকুয়াল স্ট্রেসটা পড়ে না, এবং ইকুয়াল স্ট্রেস না পড়ার কারণে আপনার হচ্ছে যে এই V3 টা সবচেয়ে বেশি হয়, দেন V2 এবং দেন V1। আচ্ছা, এখন দেখেন স্ট্রিং এফিসিয়েন্সি কাকে বলতেছে। স্ট্রিং এফিসিয়েন্সি হচ্ছে আপনার পুরাটার অ্যাক্রস, মানে স্ট্রিং এর অ্যাক্রসে যে ভোল্টেজ সেটা ডিভাইডেড বাই হচ্ছে n ইনটু ভোল্টেজ অ্যাক্রস দ্য ডিস্ক নিয়ারেস্ট টু দ্য কন্ডাক্টর। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখেন, n মানে হচ্ছে যে আপনার ওই স্ট্রিং এ যে কয়টা ডিস্ক আছে। তাহলে আমরা যদি এই স্ট্রিং এর কথা চিন্তা করি তাহলে এখানে কয়টা ডিস্ক আছে? 3টা। স্যার। তাহলে এখানে n কত হবে? 3। তাহলে এখানে হবে আমাদের n3। আচ্ছা, তারপর কি বলছে দেখেন, ভোল্টেজ অ্যাক্রস দ্য স্ট্রিং, এর মানে হচ্ছে যে পুরাটার অ্যাক্রসে যে ভোল্টেজটা তৈরি হয়েছে সেটা, তার মানে আমরা যে ক্যাপিটাল ভি দেখাইছিলাম, তার মানে যে ক্যাপিটাল ভি যে দেখাইছিলাম সেটা, তার মানে আমরা যদি বলি স্ট্রিং এফিসিয়েন্সি, স্ট্রিং এফিসিয়েন্সি সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে আপনার টোটালটার অ্যাক্রসে যে ভোল্টেজ, তার মানে ভি, সেটা ডিভাইডেড বাই কয়টা ডিস্ক আছে, নাম্বার অফ ডিস্ক এন, ইনটু আপনার লোয়েস্ট এর যে অ্যাক্রস, লোয়েস্ট ডিস্কের অ্যাক্রসে যে ভোল্টেজ সেটা, তাহলে V3। এটা হচ্ছে আমরা স্ট্রিং এফিসিয়েন্সি। এবং এটাকে যদি আমরা পার্সেন্টেজ আকারে প্রকাশ করতে চাই তাহলে এখানে 100 দিয়ে গুণ করে দিতে হবে। বুঝা গেছে? বুঝতে পারছেন কথাগুলো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে দেখেন আমরা হচ্ছে যে স্ট্রিং এফিসিয়েন্সি কি জিনিস সেটা আমরা বুঝে ফেললাম। এখন আমরা কি করব, ধরেন একটা তিনটা ডিস্কের হচ্ছে কি তিনটা ডিস্কের একটা স্ট্রিং আছে। তো ওই স্ট্রিংটার জন্য আমরা হচ্ছে যে কিছু ইকুয়েশন প্রুফ করব। যেমন ধরেন আমরা যদি পিডিএফটা একটু দেখি, যে পিডিএফটা এই যে স্ট্রিং এফিসিয়েন্সি কিভাবে আমরা ক্যালকুলেট করতে পারি, এটা হচ্ছে আমরা এখানে যেভাবে প্রুফটা আছে আমরা ঠিক সেম ভাবে আমরা ম্যাথমেটিক্সটা করতে পারি। তো এইটা হচ্ছে আমরা এখন দেখাচ্ছি। এবং আমি এটাও বলতে পারি, ধরেন কোশ্চেনটা এরকমও হইতে পারে যে ধরেন আমি বলে দিলাম আপনার কাছে একটা স্ট্রিং আছে, সাসপেনশন টাইপ ইনসুলেটর একটা স্ট্রিং আছে, যেখানে আপনার তিনটা ডিস্ক আছে। তো এখন বললাম যে প্রমাণ করেন যে অথবা আচ্ছা তিনটা ডিস্ক আছে বললাম, দেন আমি বললাম যে লোয়েস্ট যে ডিস্কটা তার অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে V3, দেন এটা হচ্ছে V2, এন্ড আপনার যে টপ যে ইনসুলেটরটা আছে তার অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে V1, এবং ওভারঅল ভোল্টেজ, এই যে ওভারঅল ভোল্টেজ হচ্ছে আপনার V। এখন বললাম যে প্রমাণ করেন যে এই ইকুয়েশনটা, তাহলেও কিন্তু আমাদেরকে এইভাবে যে প্রুফটা দেখাচ্ছি সেটাই। তাহলে আমরা ওই পার্টটাই আমরা এখন করব। তাহলে দেখেন ফার্স্টে এখন ওই প্রমাণটাই আমরা করতেছি। তো এখন কিভাবে করা যায়, এবং আমরা প্রমাণটা যেভাবে করব ঠিক সেম নিয়মেও আমরা হচ্ছে ম্যাথমেটিক্স গুলা করতে পারি। ঠিক আছে, তো প্রমাণ যদি দেখে ফেলেন তাহলে ম্যাথমেটিক্স গুলাও করতে পারবেন। এই রিলেটেড আমরা তিনটা ম্যাথমেটিক্স দেখব। আচ্ছা আচ্ছা, তাহলে ধরেন এটা হচ্ছে আমাদের চিত্র, এবং দেখেন ধরেন এটার মধ্যে দিয়ে আমার যে পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল I1, এটার মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে স্মল I1, এটার মধ্যে দিয়ে যাচ্ছে আমার ক্যাপিটাল I2, এটা হচ্ছে স্মল I2, এটা হচ্ছে ক্যাপিটাল I3, এটা হচ্ছে স্মল I3। এখন খেয়াল করেন এখানে আমি প্রত্যেকটা নোটকে একটা আলাদা করে নাম দিচ্ছি। এখানে একটা নোট তৈরি হয়েছে, এখানে একটা নোট তৈরি হয়েছে, এখানে একটা নোট তৈরি হয়েছে। এই নোটটাকে আমরা নাম দিলাম ধরেন A, এই নোটটাকে আমরা নাম দিলাম B,
এ নোড যেটা আছে সেটাকে আমরা নাম দিলাম এ নোড, এ নোডটাকে আমরা নাম দিলাম বি, এবং এই যে নোড এই নোডটাকে আমরা নাম দিলাম সি। আচ্ছা, এখন দেখেন কিভাবে করতে পারি। ফার্স্টে ধরেন যে একটা কে হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট, যেটাকে আমরা ধরলাম কে হচ্ছে এমন একটা কনস্ট্যান্ট যেটা হচ্ছে এই সেলফ শান্ট যে ক্যাপাসিটেন্স তার সেই ক্যাপাসিটেন্সের রেশিও টু সে, আর হচ্ছে সেলফ যে ক্যাপাসিটেন্স তার রেশিও। এটা হচ্ছে আমাদের জাস্ট একটা কনস্ট্যান্ট যেটা আমরা ডিফাইন করলাম যে কে হচ্ছে একটা কনস্ট্যান্ট, যেটা আমরা বোঝা যাচ্ছে শান্ট ক্যাপাসিটেন্স ডিভাইডেড শান্ট ক্যাপাসিটেন্স এবং সেলফ ক্যাপাসিটেন্সের যে রেশিও সেটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সি1 হচ্ছে কত, কেসি। তাহলে এটা একটা আমরা হচ্ছে লিখতে পারি। এখন দেখেন কেসিএল আমরা হচ্ছে এই যে পয়েন্টটা আছে এ পয়েন্ট বা এ নোড, এ নোডে আমরা এখন যদি কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে কেসিএল অ্যাপ্লাই করলে কত আসবে, যে আপনার I2 equal to capital I2 equal to capital I1 plus small I1. তাহলে আমরা যদি এ নোডে যদি কেসিএল ফালাই, তাহলে হচ্ছে কেসিএল ইউজ করি, তাহলে আমাদের ইকুয়েশন আসবে এরকম। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা যে কোনো ক্ষেত্রে যদি ক্যাপাসিটরের ক্ষেত্রে চিন্তা করি বা অন্য যে কোনো ক্ষেত্রে চিন্তা করি না কেন, ভি ইকুয়ালস টু কত, আই এক্স না, যেখানে এক্স হচ্ছে আমার কি রিঅ্যাকটিভ ইন্ডাকটেন্স বা বা যে কোনো একটা কিছু ধরেন, বা ক্যাপাসিটর কেসে যদি আমরা ধরি তাহলে ভিসি ইকুয়ালস টু আই এক্স সি, তাই না? জি স্যার। এখন দেখেন এখান থেকে যদি আমি কারেন্ট বের করতে যাই, কারেন্ট হচ্ছে কত, আই ইকুয়ালস টু হচ্ছে কত ভিসি, মানে ক্যাপাসিটর অ্যাক্রস দ্য ভোল্টেজ ডিভাইডেড বাই এক্সসি। তাহলে এটাকে আরেকটু লিখতে পারি ভিসি ডিভাইডেড বাই এক্সসি, কত, এক্সসি হচ্ছে কত 1 বাই জে ওমেগা সি না, তাই না? এক্সসি হচ্ছে আপনার 1 বাই জে ওমেগা সি। এবং দেখেন এখানে শুধুমাত্র আমরা ম্যাগনিটিউড নিয়ে কনস্ট্যান্ট, তাই আমরা এখানে জেটাকে ইনক্লুড না করলেও হবে। তাহলে আমরা এখানে বলতেছি 1 বাই ওমেগা সি, তাহলে আলটিমেটলি ওমেগা সিটা উপরে ভিসির সাথে গুণ হয়ে যাবে, তাহলে আমাদের ওভারঅল রেজাল্ট আসতেছে ভিসি মানে ক্যাপাসিটর অ্যাক্রস যে ভোল্টেজ সেটা, এন্ড ওমেগা দেন হচ্ছে ক্যাপাসিট্যান্স সি। তাহলে দেখেন এখন আমরা ওইটাই আমরা এখন ফলো করব। তাহলে I2 ক্যাপিটাল I2 এই কারেন্টটা যাচ্ছে আমার এই ক্যাপাসিট্যান্সের মধ্য দিয়ে, তাহলে এর অ্যাক্রস ভোল্টেজ কত, V2 না, এর অ্যাক্রস ভোল্টেজ কত, V2 না, তাহলে আমরা লিখলাম V2, দেন হচ্ছে কত ওমেগা এবং ক্যাপাসিট্যান্স, তাহলে I2 কারেন্ট যাচ্ছে এই ক্যাপাসিটরের মধ্যে, মানে এর ক্যাপাসিট্যান্স হচ্ছে কত সি, তাহলে আমরা সি লিখলাম। দেন I1 হচ্ছে যে এই যে ক্যাপাসিট্যান্সের মধ্যে কারেন্ট যাচ্ছে, তাহলে এটার জন্য আমরা লিখতে পারি V1 ওমেগা সি। আর স্মল I1 হচ্ছে কি দেখেন এই ক্যাপাসিটরের মধ্যে কারেন্ট যাচ্ছে, মানে এর অ্যাক্রসে ভোল্টেজ কত, এই ক্যাপাসিট্যান্সের অ্যাক্রসে, এই ক্যাপাসিট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটা যদি আমরা একটু খেয়াল করে দেখি, এই এই পয়েন্ট আর এই পয়েন্ট হচ্ছে সেম, আর এই পয়েন্ট আর এই পয়েন্ট সেম। তাহলে দেখেন তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজ মানে হচ্ছে এর অ্যাক্রসে ভোল্টেজ, এবং সেটা হচ্ছে কত V1। তাহলে এখানে আমরা লিখবো V1, দেন হচ্ছে ওমেগা, দেন এর ক্যাপাসিট্যান্স হচ্ছে C1, এখন আমরা C1 লিখলাম। দেখেন এটা বোঝা গেছে কিনা, বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন C1 কে আমরা কত লিখতে পারি, কেসি না, তাহলে এখানে C1 এর বদলে আমরা কেসি লিখলাম। এখন দেখেন এখান থেকে আপনি যে ওমেগা সি কমন নিয়ে কাটাকাটি করতে পারি, আমরা এই যে ওমেগা সি কমন নিয়ে উভয় পক্ষে আমরা ওমেগা সিটা কাটাকাটি করতে পারি, তাহলে এখানে আমরা ওমেগা সি বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের এখানে আসলো V2 ইকুয়ালস টু V1 প্লাস V1 কে, মানে এখান থেকে যদি আমরা V1 কমন নেই তাহলে আসতেছে 1 প্লাস কে। তাহলে আমাদের আলটিমেটলি V2 যে ভোল্টেজটা পাইলাম সেটা আসলো কত, V1 1 প্লাস কে। তাহলে এর নাম্বার নোডে আমরা KCL ইউজ করার ফলে আমরা ইকুয়েশনটা পাইলাম। এখানে আমরা লিখি যে V2 আলাদা করে লিখলাম, এখানে V2 ইকুয়ালস টু V1 1 প্লাস কে, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, এখন আমরা কি করব, বি যে নোড আছে সেই বি নোডে আমরা KCL ইউজ করব।
তাহলে বি নোডে যদি আমরা কেসিএল ইউজ করি তাহলে বলেন তো ইকুয়েশনটা কিরকম হবে? So I3 equal to capital I3 equal to capital I2 plus small I2. আচ্ছা, এখন দেখেন কিভাবে লেখা যায় আগের মতোই। I3 যাচ্ছিল এর অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটা হচ্ছে V3, তাহলে V3 ওমেগা সি ইকুয়ালস টু স্মল I2। স্মল I2 হচ্ছে এর অ্যাক্রসে যে ভোল্টেজ। এখন দেখেন এর অ্যাক্রসে ভোল্টেজ কোনটা? সেটা হচ্ছে V1 ই তো হচ্ছে। V1 হচ্ছে না, এর অ্যাক্রসে ভোল্টেজ দেখেন, এই অ্যাক্রসে ভোল্টেজ মানে এই পয়েন্ট মানে হচ্ছে এই পয়েন্ট, আর এই পয়েন্ট মানে হচ্ছে এই পয়েন্ট, তার মানে এর অ্যাক্রসে যে ভোল্টেজ, তাই এর অ্যাক্রসে ভোল্টেজ কত? V1 প্লাস V2 না? স্যার V1 plus V2। তাহলে এখানে হবে V1 প্লাস V2। তাহলে এখানে হবে আমার V1 প্লাস V2 ওমেগা, এর ক্যাপাসিট্যান্স কত? C1, হচ্ছে C1 প্লাস I2 I যে ক্যাপিটাল, তাহলে এখানে হবে আমার V2 ওমেগা সি। এই যে ওমেগা এখানে যে ওই C1 এর জায়গায় আমরা লিখতে পারি যে কেসি, তাহলে আমরা এটা মুছে লিখতে পারি কেসি সি। তাহলে দেখেন উভয় পক্ষ থেকে আমরা ওমেগা সি কমন নিয়ে ওমেগা সি কাটাকাটি করে দিতে পারি, তাহলে কেটে দিলাম ওমেগা সি। আচ্ছা, কেটে দিলাম। এখন দেখেন আমরা কি করতে পারি, এই যে V2 আছে V2 এর বদলে আমরা এটা বসাইতে পারি। তাহলে আমরা লিখলাম V1 প্লাস এই V2 হচ্ছে কত? আবার V1 ইন্টু 1 প্লাস কে, তার মানে V1 প্লাস V1 কে ডাইরেক্ট বসাই দিলাম, V1 প্লাস V1 কে, এটার সাথে গুণ আছে কে, প্লাস হচ্ছে V2 V2 হচ্ছে কত? যে V1 প্লাস V1 কে, তাহলে V1 প্লাস V1 কে। এখন দেখেন তাহলে কি আসলো, এই V1 আর এই V1 মানে 2V1, তাহলে এখান থেকে আসতেছে আমার 2, এই যে V1 এর সাথে কে গুণ, তাহলে 2V1 কে প্লাস V1 কে স্কয়ার প্লাস হচ্ছে এটা কত V1 প্লাস হচ্ছে কত V1 কে। তাহলে দেখেন কত আসতেছে 2V1 কে আর আরেকটা V1 কে, তাহলে আলটিমেটলি কত 3V1 কে। V1 V1 ই থাকলো আর এখানে আসলো কত V1 কে স্কয়ার। তাহলে এটাকে যদি আমি এখন V1 টা কমন নেই তাহলে লেখা যাবে কত, V1 কমন নিলে আমি লিখতে পারি কে স্কয়ার প্লাস হচ্ছে 3K প্লাস হচ্ছে 1, তাহলে এখানে আমরা লিখতে পারি V3 হচ্ছে V1 কে স্কয়ার প্লাস 3K প্লাস, তাহলে দেখেন V2 পেয়ে গেলাম, আমরা V3 পেয়ে গেলাম। এখন আমরা কি করতে পারি, এখন আমরা টোটাল ভোল্টেজ যেটা সেটা বের করব। তাহলে টোটাল ভোল্টেজ হচ্ছে V, সেই V হচ্ছে কত V1 প্লাস V2 প্লাস হচ্ছে V3। এখন জাস্ট মানগুলা বসাবেন, V1 মানে V1, V2 মানে হচ্ছে কত V1 ইন্টু 1 প্লাস কে লিখেন, তাহলে হচ্ছে কত V1 প্লাস হচ্ছে কত V1 কে প্লাস V3, V3 সমান হচ্ছে কত এটা লিখেন, তাহলে হচ্ছে V1 কে স্কয়ার প্লাস হচ্ছে আমরা ওইভাবে লিখতে পারি আবার আরো সহজ করে লিখতে পারি। দেখেন কিভাবে লিখতে পারি, V1 সমান সমান V1 প্লাস V2 হচ্ছে V1 ইন্টু 1 প্লাস কে এবং V3 হচ্ছে V1 কমন নিতে হবে। V1 হ্যাঁ কে স্কয়ার প্লাস হচ্ছে 3K প্লাস 1, কারণ এখান থেকে V1 কমন নেন, V1 কমন নিলে আমার থাকতেছে 1 প্লাস 1 প্লাস কে প্লাস হচ্ছে কত কে স্কয়ার প্লাস হচ্ছে 3K প্লাস হচ্ছে 1,
তাহলে দেখেন আমাদের আলটিমেটলি রেজাল্ট কত আসতেছে। এখানে হচ্ছে যে প্রথমে আমরা লিখলাম কে স্কয়ার প্লাস হচ্ছে এই কে আর এই কে 3 কে আর 1 কে, তাহলে হচ্ছে কত 4 কে প্লাস হচ্ছে এই 1 2 আর এই হচ্ছে 3, তাহলে আলটিমেটলি 3 আসলো। ঠিক আছে, দেখেন এটাকে আমরা মিডল টার্ম করতে পারি। এই 4 কে আমরা লিখতে পারি 1 প্লাস কে প্লাস 3 কে, এটাকে 4 কে আমরা লিখতে পারি কে প্লাস 3 কে। এইভাবে যদি আমরা লিখি মিডল টার্ম করার জন্য কে প্লাস 3 কে, এখন কি করেন এখান থেকে আপনি ফার্স্টে কে কমন নেন, তাহলে এখানে আমার আসতেছে কে প্লাস 1 আর এখানে আমার আসতেছে 3 কমন নেন, তাহলে আসতেছে কে প্লাস 1। তাহলে আমরা ওভারঅল কে প্লাস 1 কমন নিতে পারি, তাহলে আমার আসতেছে কে প্লাস 1 ইনটু হচ্ছে কত কে প্লাস 3। তাহলে আমরা যেটা পাইলাম ভি, এখানে একটু আলাদা করে লিখি, এখানে যেটা পাইলাম ভি সেটা হচ্ছে আমাদের v1 ইনটু 1 প্লাস কে এবং হচ্ছে কত কে প্লাস 3। আচ্ছা, এখন দেখেন তাহলে এই তিনটা ইকুয়েশন থেকে আমরা দেখেন খুব সহজেই একটা জিনিস ফর্মুলেট করতে পারি। এক মিনিট, আচ্ছা এখন দেখেন তাহলে আমরা এখান থেকে কিভাবে লিখতে পারি, দেখেন তাহলে আমরা এই ইকুয়েশনটা লিখতে পারি না, ওই যে প্রমাণটা যেটা ইকুয়েশন ছিল দেখেন v1 by 1 equals to v2 by 1 plus k equals to v3 divided by 1 plus 3k plus k square equals to v1 plus k এবং হচ্ছে 3 plus k। দেখেন এই ইকুয়েশনটা লেখা যায় কিনা তিনটা ইকুয়েশন থেকে। দেখেন আমরা যদি কিভাবে বুঝবেন, আমরা যদি এইটা আর এটা নেই তাহলে আমরা আসছে কত v2 equals to v1 into 1 plus k, তাহলে দেখেন যে v2 equals to v1 into 1 plus k। তারপর হচ্ছে কি এই ইকুয়েশনে যে v3, তাহলে যদি আমি এইটা এবং এটা নেই তাহলে v3 আসতেছে কত 1 plus 3k plus k square into v1, তাহলে যে দেখেন এটা আসছে। তাহলে আমি যদি এইটা আর এইটা নেই তাহলে আমার আসছে v equals to কত 1 plus k এবং k plus 3 v1, তাহলে দেখেন যেটা, তাহলে দেখেন আলটিমেটলি আমাদের প্রমাণ হয়ে গেছে। বুঝা গেছে? দেখেন প্রমাণটা বুঝতে পারছেন কিনা? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখেন আমাদের প্রমাণ হয়ে গেল। এখন আজকে জাস্ট এই রিলেটেড একটা ম্যাথ করব, নেক্সট ক্লাসে আমরা আরেকটা ম্যাথ করব, আর দুইটা ম্যাথ করব রিলেটেড, ওটা করলেই আমাদের স্ট্রিং এফিসিয়েন্সি শেষ এবং আমাদের স্যাগও শেষ হয়ে যাবে ওই একটা ক্লাসে। এবং আপনাদের কিন্তু নেক্সট ক্লাসে কি সিটি আছে না, খেয়াল রাখবেন কিন্তু সিটি আছে কিন্তু। স্যার 25 তারিখ ডেট দিছেন ওইটা। হ্যাঁ হ্যাঁ 25 তারিখ, ওই আপনার স্যার মনে আপনি করেন। বলেন। একবার একটা এক্সট্রা ক্লাস নিতে চাইছিলেন এই নিছি তো 21-22 তারিখে নিতে চাইছিলেন, ওইটা কি 25 তারিখে হবে? এক্সট্রা ক্লাস নিতে চাই না, আমি বলছিলাম যদি ক্রিসমাসে ক্লাস না করেন তাহলে ওইটা আবার এক্সট্রা ক্লাস হিসেবে নিতে হবে, বুঝতে পারছেন? ও আচ্ছা ঠিক মানে আছে। ওই জন্যই আলটিমেটলি ওই ক্লাসে পরীক্ষা দিয়ে দিলেন, সমস্যা নাই তো আছে? না স্যার কোনো সমস্যা নেই। মানে আলটিমেটলি ক্লাস করাই লাগবে। তো ওই দিন হচ্ছে যে একটা সিটি দিয়ে দেন। আর হচ্ছে যে আমরা আর হচ্ছে আপনি দেখেন গুগল ক্লাসরুমে কিন্তু আমি পোস্ট দিছি না যে জি প্রেজেন্টেশন স্যার, নিয়ে, জি স্যার। প্রেজেন্টেশনের টপিকটা কিন্তু আমি আগে থেকে জানাই দিছি। আপনি এটা মনে রাখেন যে লাস্ট ক্লাসে বা লাস্ট ক্লাসের আগের দিন আমি তো মনে করি কি করব, হয় আমি ভাইবা মানে যে সিটিটা 3 নাম্বার সিটি হবে ওটা তো ভাইবা নিব, হয় ভাইবা আর প্রেজেন্টেশন আমি একই সাথে নিতে পারি, অথবা লাস্ট ক্লাসের আগের দিন আমি আমার প্রেজেন্টেশন নিতে পারি। তো এইভাবে আপনারা প্রস্তুতি হন যে প্রেজেন্টেশনের টপিকটা এই কারণে আগে থেকে আমি জানাই দিছি, ওই টপিক থেকে যে কোনো একটা টপিক আপনার ইচ্ছা হয় ওই একটা টপিক আপনি আমাকে বলবেন, 3 মিনিট বলতে হবে এরকম একটা প্রিপারেশন নেন, আমি আপনাকে আগে থামাই দিতে পারি। ঠিক আছে? স্যার ওকে এটা স্যার। ইন্ডিভিজুয়াল? ইন্ডিভিজুয়াল। স্যার ভাইবা টপিক কি স্যার ক্লাস টেস্টের? ক্লাস টেস্টের তো এটা তো আমি আগেই বলে দিছি, এখানে দেখেন গুগল ক্লাসরুমের পোস্ট দেখেন, সিলেবাস বলে দিছি, আন্ডারগ্রাউন্ড কেবল পুরোটা।
ওইটা তো বুঝলাম স্যার, আবার এটা বললেন যে ভাইবা নিবেন ভাইবা তো শিফট ওটা স্যার পরের ব্যাপার, ওটা পরে বলবো, কিন্তু আজকে ক্লাসটা থাকবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন দেখেন তাহলে যেহেতু আমরা স্যার হ্যাঁ বলেন। স্যার একটা প্রশ্ন ছিল, ইন্টারমিডিয়েট লোড কোনটাকে বলে স্যার, কাকে বলে এই লোডটাকে? ইন্টারমিডিয়েট লোড। লোড না নোড? জি, লোড লোড স্যার, বেস লোড আর পিক লোড, একটা ইন্টারমিডিয়েট লোড আছে স্যার। বেস কারণ লোড স্যার এবং পিক লোডের মাঝামাঝি যেটা, সেটা ইন্টারমিডিয়েট লোড। পিক লোড হচ্ছে কি? পিক লোড হচ্ছে যে আপনার এটা আহ, আহ, যে হচ্ছে যে আপনার এটা নির্দিষ্ট সময়ে আপনার হচ্ছে এই লোডটা থাকে, তাই না? আর বেস লোড হচ্ছে কি, যে আপনার এটা একটা এই পরিমাণ লোড আপনার সারা, ধরেন আপনি এই যে 1 বছর, এই 1 বছরে আপনার হচ্ছে দেখা যায় যে গরমের দিনগুলোতে আপনার হচ্ছে ইয়া থাকে, মানে খুব বেশি পরিমাণে আপনার হচ্ছে লোড বেড়ে যায়, কিন্তু শীতের দিনে দেখা যায় যে তার চেয়ে একটু কম হয়ে যায়। বা যে লোডটা আপনার কমন, মানে আপনার হচ্ছে শীতের দিনও থাকলো গরমের দিনও থাকলো, সেটাকে আমরা বলতেছি বেজ লোড। আর ইন্টারমিডিয়েট লোড হচ্ছে এই বেজ লোড এবং পিক লোডের মাঝামাঝি যে লোডটা, সেটাকে আমরা বলি ইন্টারমিডিয়েট লোড। স্যার যেমন এক্সাম্পল হিসেবে কোনগুলো দিতে পারি স্যার, এটা মাঝখানে কি ধরনের লোড হতে পারে তাহলে? এটা তো আসলে মনে করেন স্যার বেস ওরকম লোড না, হিসেবে এটা স্যার হচ্ছে আমরা, কিন্তু গ্রাফিক্যাল বেসড, বুঝতে পারছেন? মানে আপনি যেভাবে বলতে চাচ্ছেন যে এই লোডটাকে আমি, ওরকম না। এটা হচ্ছে আপনার গ্রাফিক রিপ্রেজেন্টেশন যখন আমরা করি তখন কিন্তু এইভাবে আমরা হিসাব করি, বলি যে এটা এইটুকু আমরা বলতে পারি গ্রাফ, এইটুকু হচ্ছে আমাদের পিক লোড আর ওইটুকু হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট লোড। বাট এটা স্পেসিফিক্যালি আমি ওইভাবে আচ্ছা বলতে স্যার। পারবো না যে এটা ইন্টারমিডিয়েট লোড, মানে এটা না গ্রাফিক্যাল এটা স্যার আমরা যখন রিপ্রেজেন্টেশন। স্টিম লোডটা, আমরা যখন পিক লোড ইউজ করি তখন স্টিম পাওয়ার প্ল্যান্টটা পিক লোড হিসেবে ব্যবহার করা, হ্যাঁ, ওটা তো আপনার বেস ওই যে লোড আমি হিসেবে ব্যবহার বললাম। করা হয়। এখন দেখেন এটা ধরেন ওই যে বললাম সময়ের উপর নির্ভর করবে, ঠিক আছে না? যে এটা এক এক জায়গায় কিন্তু এক এক রকম, মানে আমাদের এখানে যে মনে করেন শীতের সময় যেটা আমাদের এখানে পিক লোড, সেটা গরমের সময় ওইটা কিন্তু আবার পিক লোড হবে না। বুঝা গেছে? তো পিক লোডটা তো হচ্ছে অতিরিক্ত যে চাহিদাটা থাকে, চাহিদাটা যা হ্যাঁ, মেটানোর জন্য হচ্ছে হ্যাঁ, অতিরিক্ত ব্যবহার করা, এটা তো পিক লোড। হ্যাঁ, অতিরিক্ত যেটা হচ্ছে যে আপনার বেস মানে লোডটা এখন স্পেসিফিক নাম বলতে বলি স্যার, তাহলে স্যার স্পেসিফিক নাম কি আর পাবো স্পেসিফিকলি না নাম ওটার জন্য না, না, ইন্টারমিডিয়েট? না, না, স্পেসিফিকলি নাম হবে না। আচ্ছা স্যার, এই জন্য স্যার হচ্ছে লোডটা কিসের জন্য বা কি, তাই বুঝতেছিলাম না। না, না, ওটা স্পেসিফিকলি বলা যাবে না, বাট এটা হচ্ছে আমি কিভাবে আমার সিস্টেমটাকে ভাগ করতেছি তার উপরেও আমার নির্ভর করবে যে কোনটা পিক লোড কোনটা বেস লোড। বুঝা গেছে? আচ্ছা স্যার, ওকে স্যার, এটা ধন্যবাদ। ভাগ করার উপরেও আমার হচ্ছে এটা নির্ভর করবে। জি আচ্ছা, স্যার। তাহলে দেখেন এখন আমরা হচ্ছে যে একটা ম্যাথ করব। এখানে দেখেন 8.3 যে ম্যাথটা আছে, এই ম্যাথটা আমরা করব। আমরা এখানে দেখেন যে নিয়মে করে দিছে, আমরা যেভাবে প্রমাণ করলাম স্টেপ বাই স্টেপ, ওইভাবেই আর এখানে করছে, বাট আমি একটু ডিফারেন্ট টাইপের করে দিচ্ছি, আপনি এটা দেখলে বুঝবেন যেহেতু আপনারা প্রমাণটা দেখছেন। আমি একটু অন্যরকম ভাবে করে দিচ্ছি এবং কোশ্চেনটা আমি একটু লিখতেছি। দেখেন চিত্রটা এরকমই হবে, এরকম হবে, এটা আমি কোশ্চেন দেখলে বুঝতে পারবেন। কোশ্চেনটা আমি আগে লিখি।
ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কোশ্চেনটা দেখেন কি বলছে যে ইচ লাইন অফ এ 3 ফেজ সিস্টেম, যে সিস্টেম দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের 3 ফেজ, যেখানে একটা স্ট্রিং আছে এবং স্ট্রিং এ কয়টা ইনসুলেটর আছে? 3টা। তাহলে 3টা ইনসুলেটর যদি থাকে তাহলে কয়টা সেলফ ক্যাপাসিট্যান্স থাকবে? 3টাই, যে 1টা 2টা 3টা। তার মানে এটা যেরকম, এটা এই চিত্রটা এটাই হচ্ছে আমাদের এটা, এই সিস্টেমটা হচ্ছে এরকম। দেন দা ভোল্টেজ অ্যাক্রস দা লোয়েস্ট ইউনিট, লোয়েস্ট ইউনিট বলতে আমরা কোনটা বুঝি? V3। তাহলে V3 অ্যাক্রসে ভোল্টেজটা কত বললো তাহলে? 17.5 কিলো ভোল্ট। ক্যালকুলেট দ্য লাইন টু নিউট্রাল ভোল্টেজ, তার মানে হচ্ছে যে আপনার এই ফুল লাইনের যে ভোল্টেজটা মানে V, সেই ভিটা আমাকে বের করতে বলছে। এখন বলছে অ্যাজুম দ্যাট the shunt capacitance between each insulator and earth is 1/8 of the capacitance। তার মানে কি? যে assume that the shunt capacitance মানে C1 সেটা হচ্ছে কি, যে সেলফ ক্যাপাসিটেন্সের 1/8 অংশ। তাহলে এখান থেকে দেখেন আমরা কি লিখতে পারি, দেখেন একটা জিনিস খেয়াল করেন, কে মানে হচ্ছে কি C1/C। তাহলে দেখেন K1 হচ্ছে, সরি কে যেটা আমরা ওটাকে কে বলি, কে হচ্ছে আমাদের C1/C। তাহলে এখান থেকে দেখেন C1/C আমরা কি রকম লিখতে পারি, এই সিটা আমরা এই পাশে নিয়ে যাই, তাহলে লিখতে পারলাম কত? 1/8। তাহলে কে হচ্ছে কত? 1/8। আচ্ছা, এখন দেখেন, এখন আমরা হচ্ছে ওই ইকুয়েশনটা ইউজ করবো যেটা প্রমাণ করলাম। এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই ইকুয়েশনটা শুধুমাত্র 3টা ইনসুলেটরের জন্যই কিন্তু প্রযোজ্য, কারণ আমরা যখন প্রমাণ করছিলাম তখন সেটা ছিল 3টা ইনসুলেটরের জন্য। যদি 3-এর অধিক ইনসুলেটর হয় তাহলে ওই ইকুয়েশনটা আমরা ইউজ করতে পারবো না, সেক্ষেত্রে অন্য ধরনের টেকনিক আছে, ওইটা আমি আপনাকে নেক্সট ক্লাসে দেখাবো, যে ওই ধরনের যদি ইকুয়েশন হয় তাহলে ওই ক্ষেত্রে আমরা কিভাবে সলভ করতে পারি। তাহলে এখানে ইকুয়েশন দেখেন কি ছিল, V1/1 ছিল কত? V2 1/k, দেন ছিল হচ্ছে V3 1/1 প্লাস 3k প্লাস k স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কত? V সেটা হচ্ছে কত? 1 প্লাস k এবং হচ্ছে কত? 3 প্লাস k। এখন দেখেন আমরা k এর মানটা এখানে জানি, আমাকে ফার্স্টে বের করতে বলছে কি, যে ক্যাপিটাল V বের করতে বলছে। এখন একটু খেয়াল করে দেখেন, এই দুইটা নিলে কিন্তু আমি ক্যাপিটাল V বের করতে পারতেছি, কারণ দেখেন k এর মান তো আমরা জানি, এবং V3 এর মানও দেওয়া আছে 17.5। তাহলে এখান থেকে আমরা V কত লিখতে পারি? তাহলে V হচ্ছে আমাদের V সমান কত হচ্ছে? এটা হচ্ছে V3 1 প্লাস k 3 প্লাস k, এবং এখানে হচ্ছে 1 প্লাস 3k প্লাস k। কারণ মানগুলা বসান আমাকে বললেন যে এখানে V এর মান কত আসছে। বলবেন মান কত আসছে? V এর মান আসছে আমার 44.24 kV। তাহলে আমাদের যে ভোল্টেজটা আমরা পাইলাম সেটা হচ্ছে 44.24 kV। এখন এটা আমরা বের করে ফেললাম যে ক্যালকুলেট দ্য লাইন টু নিউট্রাল ভোল্টেজ। আমাকে কি বের করতে বলছে? যে স্ট্রিং এফিসিয়েন্সিটাও বের করতে বলছে। তাহলে আমরা স্ট্রিং এফিসিয়েন্সি বের করি। তাহলে আমরা জানি পার্সেন্টেজ অফ স্ট্রিং এফিসিয়েন্সি, সেটা সূত্রটা কি ছিল? V ডিভাইডেড বাই হচ্ছে কত? N ইন্টু V3 এটা সমান ইন্টু 100, যেহেতু পার্সেন্টেজ বের করব। তাহলে V এর মান হচ্ছে কত? 44.24, আর N এর মান হচ্ছে 3টা, কারণ 3টা এখানে বলে দেওয়া ছিল যে 3টা আছে 3, আর V3 এর মান কত যে আমরা বের করছি এখানে দেওয়া ছিল 17.5, কিন্তু 100 দিয়ে গুণ করবেন, স্ট্রিং এফিসিয়েন্সি বের হয়ে যাবে। তাহলে কত আসে দেখ,
তাহলে আমাদের আসবে হচ্ছে 84.27 84.27%। এটা হচ্ছে আমাদের স্ট্রিং এফিসিয়েন্সি। তাহলে এইটা আমরা ম্যাথটা করলাম যে তিনটা যদি আমাদের ডিস্ক থাকে বা ইনসুলেটর থাকে, সেক্ষেত্রে আমরা ওই ইকুয়েশনটা ইউজ করে কিন্তু আমরা হচ্ছে কি করতে পারবো, এই V1 V2 V3 বের করতে পারবো, সাথে আমরা স্ট্রিং এফিসিয়েন্সিটাও বের করতে পারবো। এই ম্যাথটা কি বোঝা গেছে? সবাই একটু রেসপন্স করেন আমাকে, ম্যাথটা বোঝা গেছে কিনা। জি স্যার। আচ্ছা ঠিক আছে, ম্যাথ যদি বুঝে থাকেন তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। আপনাদের যদি ক্লাস রিলেটেড কোনো